আমরা আজকের যে ক্লাসটা সেটার চ্যাপ্টার 10 এ মুভমেন্ট অফ রাইটস টু সেলফ ডিটারমিনেশন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। চ্যাপ্টার 9 এও এই ব্রিটিশ পিরিয়ডের মধ্যেই যে মুভমেন্টগুলো নিয়ে আলোচনা হয়েছিল, তবে চ্যাপ্টার 9 এবং 10 এর মধ্যে আমরা বলেছি 200 বছরের কে ভাগ করে দেওয়া আছে। প্রথম 100 বছর 1757 আফটার পলাশি টু 1857, এটা চ্যাপ্টার 9 আমরা আলোচনা করেছি। আর চ্যাপ্টার 10 এ আলোচনার বিষয়বস্তু হলো 1857 থেকে অর্থাৎ শেষ পর্যন্ত, একেবারে ব্রিটিশ থেকে ইন্ডিয়া পাকিস্তান আলাদা হওয়া পর্যন্ত, অর্থাৎ 1957 পর্যন্ত। তো প্রথম চ্যাপ্টারটাতে চ্যাপ্টার 9 এর যে বিষয়বস্তু ছিল, সেখানে আমরা বেশ কিছু রেসিস্টেন্স মুভমেন্ট, আমরা নাম দিয়েছি ওটাকে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট না, রেসিস্টেন্স মুভমেন্ট, বাধা, স্বাধীনতা না, কিন্তু আপনার বিষয়ের প্রতিবাদ করেছি আমি, কিন্তু আমি মুক্ত হওয়ার কথা বলিনি। তো এই যে প্রতিবাদ করা, আপনার ব্রিটিশ রুলের এগেনস্টে রেসিস্টেন্স তৈরি করা, এটার মধ্যে কয়েকভাবে রেসিস্টেন্স দেখা যায়। ফকির এবং মাঙ্ক মুভমেন্ট যেটা, এর মধ্যে দেখা যায়। আর একই সাথে তিতুমিরের কথা, স্ট্রাগল অফ তিতুমির উল্লেখ করা যায়। পাশাপাশি ইন্ডিগো, নীল চাষ, নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভল্টের মধ্যে একটা প্রতিবাদ দেখা যায়। আর লাস্ট ইম্পর্টেন্ট ইয়ে ছিল ফারাজি মুভমেন্ট। এই সবকিছু সম্পর্ক বাংলা, বেঙ্গল বেসড, ফলে এগুলো আমাদের আলোচনার বিষয় ছিল। এর বাইরে আমরা কিছু রেনেসা নিয়ে কথা বলেছিলাম। রেনেসা তো যুগের বিপ্লব, তো এই বিপ্লবে যারা ভূমিকা রেখেছে তাদের কিছু আলোচনা এখানে আছে, যদিও আমরা লাস্ট ক্লাসে মনে হয় না ডিটেল আলোচনা করতে পেরেছি। রাজা রামমোহন রয়, তারপরে জিও, আর কথা বলেছে ঈশ্বরচন্দ্র, হাজি মোহাম্মদ মহসিন, আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, আর বেগম রোকেয়া সাহদ। তো এইগুলো ছিল আমাদের রেনেসিসদের কথা। এই পর্যন্ত চ্যাপ্টার 9 ছিল। চ্যাপ্টার 10 এর যে বিষয়বস্তু, সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ মুভমেন্ট ফর রাইট টু সেলফ ডিটারমিনেশন, নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, যেটা আমি ডিটারমাইন করবো আমার ব্যাপারে। তো সেলফ ডিটারমিনেশনের যে রাইট, এই রাইট নিয়ে আসলে এখানে আলোচনা হবে। তো এটাকে আমরা আরেক অর্থে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট বলতে পারি। তো সেক্ষেত্রে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, আমরা এটাকে প্রথম সিপাহী বিপ্লব, যেটা সেপয় মুভমেন্ট। সিপাহী শব্দটা উর্দু শব্দ, সিপাহ বলা হয়তো ফার্সিতে, ফার্সি থেকে এটা অরিজিন। পরবর্তীতে এই নামটা সেপয় শব্দটা ইংলিশ ভোকাবুলারিতে ঢুকে যায়। ইংলিশে তো সোলজার বলা হয় সাধারণত, আর্মির যে ইন্ডিভিজুয়াল পার্সন, এক ব্যক্তি, আর্মির সদস্যকে আমরা সোলজার বলি। তো সোলজারকে ওরা সোলজার বলতে ব্রিটিশদেরকে বোঝাইতো, ব্রিটিশ সোলজার এরকম। ইন্ডিয়ান সোলজার বলে কিছু ছিল না, তবে ইন্ডিয়া থেকে যারা ব্রিটিশ সোলজারের পার্ট হিসেবে কাজ করত, তাদেরকে ওরা সেপয় এই নামে ডাকত, এই সিপাহী এইভাবে সেপয় নামে ডাকত। এদের অবশ্যই আমাদের দেশে যেমন বিজিবি, বর্ডার গার্ডের সাথে যে আর্মির একটু পার্থক্য আছে, কারণ তাদের নিয়োগের পার্থক্য আছে, তাদের ডেভেলপমেন্টের পার্থক্য আছে। তাদের একটা স্টেজ পর্যন্ত তারা যেতে পারে বিজিবি থেকে, এর উপর পর্যন্ত যেতে পারে না। তারা আর্মির একটা অংশ হিসেবে বর্ডার গার্ড হিসেবে কাজ করে। ঠিক একইভাবে সেপয়দেরকে দিয়ে ব্রিটিশ ইন্ডিয়াতে ব্রিটিশরা একটা পার্টিকুলার পারপাস সার্ভ করতো, মূলত আর্মি ফোর্স এর প্রধান পোস্ট এবং সবকিছু, যেটাকে আমরা বলছি যে স্ট্র্যাটেজিক ডিসিশনস, এটা অবশ্যই ব্রিটিশ সোলজাররা নিত, ব্রিটিশ আর্মিরা নিত। তো ফলে এই সেপয়দের মধ্যে এক ধরনের আন্দোলন দেখা যায়। এই আন্দোলন এটাই প্রথম আন্দোলন বলি আমরা ব্রিটিশ এর এগেইনস্টে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট হিসেবে 1957। আচ্ছা, এখানে আলোচনার বিষয়বস্তু, এটা একটা ইম্পর্টেন্ট আলোচনা, পার্টিশন অফ বেঙ্গল, এই বঙ্গভঙ্গ। আর একটা কথা আছে বঙ্গভঙ্গ রদ, অর্থাৎ একটা হলো বঙ্গভঙ্গ হয়ে যাওয়া, বাংলাটা ভাগ হয়ে যাওয়া, আবার পরে এই ভাগটাকে রদ করে দেওয়া। এই রদ করা মানে না ভাঙতে দেওয়া, আবার বঙ্গভঙ্গের আদেশ করা, অর্থাৎ ভাগ হয়ে যাওয়ার আদেশ। তো এইগুলো নিয়ে এটা 1905 থেকে 1911 পর্যন্ত এই একটা ইস্যু থাকে। এর বাইরে গত ক্লাসে হয়তো আলোচনা হয়েছে স্বদেশী মুভমেন্ট সম্পর্কে।
এখনো ইন্ডিয়াতে স্বদেশী মুভমেন্টের বিভিন্ন ফর্মে টিল ইন্ডিয়াতে এই ফিলোসফি কাজ করে নিজের পণ্য। এই যে মাঝখানে চায়নার সাথে ইন্ডিয়ার যে একটা কলিউশন হলো, এই কলিউশনে দেখা গেল যে না, আমাদের পণ্য আমরা নিজেরা স্বদেশী, এরকম একটা বিষয়। আমাদের পণ্য আমরা নিজেদের মতো স্বাধীন পণ্য ব্যবহার করি, নিজের তৈরি প্রোডাক্ট ব্যবহার করবো, এরকম একটা কথা এখনো আন্দোলন দেখা যায়। ওটারই একটা পাকাপোক্ত রূপে স্বদেশী মুভমেন্ট হিসেবে ছিল তখন। এটা অবশ্য সাল দিয়ে ডিটারমাইন করা কঠিন যে এই 3 বছরের জন্য ছিল, এরকম বলা যাবে না। যেমন কিনা বেঙ্গল পার্টিশনের কথা বললাম 1905 থেকে 1911, স্বদেশী মুভমেন্টকে এভাবে বলা না গেলেও একটা এরিয়া ডিটারমাইন করা যায় একটা লম্বা সময়, যেটা কিনা বেঙ্গল যে কাজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। এর বাইরে খিলাফত এবং নন কোঅপারেশন মুভমেন্ট, তো এই খেলাফত মুভমেন্ট এবং নন কোঅপারেশন মুভমেন্ট, এই দুইটাও ঠিক রেসিস্ট্যান্স মুভমেন্টের মতোই, কিন্তু ইন্ডিপেন্ডেন্সে সহযোগিতা করে। ফলে আর এরাটাও 100 বছর পরে, নেক্সট 100 ইয়ার্স এর মধ্যে হওয়ার কারণে আমরা এই চ্যাপ্টার আলোচনা করবো। এটা বুঝতেই পারছেন, খেলাফতটা মুসলিম ডমিনেট করেছে, আর নন কোঅপারেশনটা হিন্দু ডমিনেটেড একটা মুভমেন্ট ছিল। আর অন্যান্য ছোট ছোট বেশ কিছু আর্ম মুভমেন্ট, মিলিটারি কি বলে, হ্যাঁ, অর্থাৎ গেরিলা কিছু অ্যাটাক, কিছু ফোর্সেস তৈরি হয়ে যায়, যেটা বাংলাদেশের। তো এর অংশ হিসেবে সূর্য সেন, এই যে প্রীতিলতা ওয়াদ্দার, এরকম কয়েকটা অংশে তারা এই আন্দোলনগুলো করে। তো সরোজ এবং বেঙ্গল প্যাক্ট এটাও এটার অংশই। এরকম বেশ কিছু চিল স্বাধীনতা পর্যন্ত এরা আর্ম ফোর্স হিসেবে কাজ করেছে এগেইনস্ট ব্রিটিশ। আচ্ছা, এর বাইরে একটা লাহোর রেজলিউশন আজকের ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যাকগ্রাউন্ড লাহোর রেজলিউশন, শেরে বাংলা কে ফজলুল হক পরবর্তীতে লাহোর রেজলিউশন পেশ করেন, রেজলিউশন দেন। রেজলিউশনের ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করব। ইস্ট বেঙ্গলের প্রি পার্টিশন পলিটিক্স, পার্টিশনের আগে ইস্ট এবং ওয়েস্ট কেন হলো এবং এটার ইস্যুগুলো আলোচনা করবো। এটা জাস্ট লাস্ট 10 ইয়ার্স, 1947-এ তো স্বাধীন হয়ে যায়। স্বাধীনতার আগের যে লাস্ট 10 ইয়ার্স একটা টেনশন বিল্ড করছিল যে কিভাবে পার্টিশনটা হবে, কিন্তু ইন্ডিয়া আলাদা হয়ে যাবে, অর্থাৎ আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আলাদা হয়ে যাবে ব্রিটিশ থেকে আলাদা হয়ে গেলে কিভাবে আলাদা হবে, কি ফর্মে এবং কয়টা ভাগ হবে, এবং সেক্ষেত্রে কোন জায়গায় কিভাবে ভাগ হবে। তো ওটা নিয়ে লাস্ট 10 ইয়ার্স একটা টেনশন গ্রো করে একটা সময় পার করে। তো ওই কথাগুলো একটু আলোচনা আসবে আজকে ক্লাসে যদি সম্ভব হয়। আর আমার মনে হয় তারপর এন্ড অফ ব্রিটিশ রোলের শেষ হওয়া, কিছু কনসিকুয়েন্স দেখা যাচ্ছে তো যাওয়া নেই। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের তার মানে 1987-কে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া আমরা বলে ডাকি। এটা পেজ 124 আপনি দেখবেন এটা। আচ্ছা, এটার কারণগুলো কি ছিল? অর্থাৎ এই সিপাহী বিদ্রোহ যেটা হলো, এই সিপাহী বিদ্রোহ বা এই কারণটা কি ছিল, রিজনটা কি ছিল? রিজনটা আলোচনা করা হয় অনেকগুলো দিক থেকে। এখানে এক, পলিটিক্যাল, ইকোনমিক 2, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস 3, মিলিটারি 4, স্ট্রাগল 4, এই 4টা কারণ, স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স 5টা। এই 4-5টা কারণ আমরা এখানে আলাদাভাবে দেওয়া হয়। পলিটিক্যাল কারণ তো পলিটিক্যালি পলাশির তে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট আমাদের এই অংশের লোকজন পরাজিত হলেও, তো আমাদের সবসময় ধারণা করে আসছিল যে এটা এক ধরনের প্রতারণার দ্বারা পরাজিত হয়। তো তারা পরাজয় কখনো মেনে নেয়নি বাংলাদেশিরা, এবং ব্রিটিশরাও এটা ট্রিকিভাবে জিতে নেয়। তো এই জন্য পলিটিক্যালি এই ইস্যুটা ছিল যে আমরা প্রতারিত হয়েছে, নতুন করে একটা আন্দোলনের বীজ এখানে বপন ছিল। এছাড়া ইকোনমিক ইস্যু ছিল। ইকোনমিক ইস্যুগুলো এখানে মেজর ইস্যু। যে কোনো ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের ক্ষেত্রে ইকোনমিক ইস্যু একটা বড় বিষয় থেকে যায়। তো যেখানে আমরা ইকোনমিক ইস্যুগুলো বলতে পারি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে পলিটিক্যাল শাসনের আড়ালে, অন্তরালে তারা যেটা করে, এখানকার রিসোর্সেস তারা
ব্রিটেনে নিয়ে যায় এবং সেগুলি আবার আমাদের দেশে ফিরে এসে ফাইনাল প্রোডাক্ট হিসেবে যখন আফটার র মেটেরিয়াল তো নিয়ে গেলো এখান থেকে, তো ওখানে প্রসেসিং এর পরে আবার যখন ফাইনাল গুডস হিসেবে এখানে বিক্রয় করে তখন চড়া মূল্যে বিক্রয় করে। তো আমাদের এই প্রোডাক্ট, আমাদের র মেটেরিয়াল আমাদের এখানে তৈরির ব্যবস্থা না করে তারা ব্রিটিশ ওখানে ব্রিটেনে নিয়ে গিয়ে ওখান থেকে ম্যানুফ্যাকচার করার পরে আবার এখানে ফিরে এসে যে পরিমাণ মূল্য আমাদেরকে দিতে হতো, এটা আসলে কোনো অবস্থাতেই ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে সাউন্ড ছিল না, কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সাউন্ড ছিলই। তো এটা একটা টেনশন গ্রো করে, এটা একটা কারণ ছিল। এর বাইরে সোশ্যাল রিলিজিয়াস কারণ বলা হয়। আমরা ঠিক আগের অংশে কয়েকজন রেনেসিস্টের কথা শুনেছি, যে রাজা রামমোহন রয়, বেগম রোকেয়া সাখাওয়াত, আরও যারা ছিল। তো ওখানে যে দেখা যায় বেশ কিছু সংস্কারের কথা আসে। রাজা রামমোহন রায় তো বড় সংস্কারক ছিলেন। উনি একাধারে কি করলেন, সতীদাহ প্রথা বন্ধ করে দিলেন, বিবাহ চালু করে দিলেন। তো এই বিষয়গুলো ফান্ডামেন্টাল যারা ফান্ডামেন্টালিস্ট যারা ছিল ইয়ের ক্ষেত্রে, বোথ অফ দ্য রিলিজিয়ন, এটা হলো হিন্দুদের মধ্যে যারা কনজারভেটিভ ছিল, রক্ষণশীল ছিলেন, তারা এটা মেনে নিতে পারেনি ভালোভাবে। যদিও বা ভলান্টারি ছিল, যদিও বা আমরা এটাকে ভালো হিসেবেই দেখি, সাধারণ হিস্ট্রিক্যালি ওভারঅল হিস্ট্রিতে এটাকে ভালো হিসেবেই ট্রিট করা হয়েছে। তাকে রাজা রামমোহন রায়কে কখনোই আমরা ভিলেন হিসেবে দেখিনি, আমরা তাকে রেনেসিস হিসেবে দেখেছি। কিন্তু তারপরেও এই জিনিসটা কনজারভেটিভ হিন্দুদের কাছে এটা কখনোই পছন্দের ছিল না, যেটা ব্রিটিশদের শত্রু ছায়া হয়েছে, ব্রিটিশদের প্রত্যক্ষ এর মধ্যে সহযোগিতা ছিল। আর একইভাবে মুসলিমদের মধ্যেও যারা কনজারভেটিভ ছিল তারাও ব্রিটিশদের ইন্টারফারেন্স এখানে মেনে নিতে পারেনি। হ্যাঁ, স্পেশালি দুই পক্ষই, সেটা হিন্দু এবং মুসলিম দুই পক্ষই একটা বিষয়ে তারা অসন্তুষ্ট ছিল, যে ব্রিটিশরা তাদের প্রিচিং চার্চ মিশনারির মাধ্যমে ব্যাপকভাবে খ্রিস্টানিটির প্রচার করছিল। তো এটা একটা বিষয় ছিল যেটা কেউই মেনে নিতে পারেনি, বোধ দেমের মধ্যে কেউ এটা মেনে নিতে পারেনি। তো এই কারণে একটা টেনশন গ্রো করছিল সোশ্যাল এবং রিলিজিয়াস ইস্যুতে। আর মিলিটারি যে রিজনটা খুঁজে পাওয়া যায়, মিলিটারি রিজনটা বলতে পারেন যে যাদেরকে ব্রিটিশ আর্মির অংশ হিসেবে কাজ করতে নেওয়া হতো, তারা কখনোই উপযুক্ত পারিশ্রমিক, উপযুক্ত কাজের যোগ্য মর্যাদা পেতেন না। আমাদের ইন্ডিয়া সাবকন্টিনেন্ট থেকে যারা ব্রিটিশ আর্মির অংশ হিসেবে কাজ করতেন, তারা একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রমোশন পেতেন, কিন্তু এরপরে আর যেতে পারতেন না। আগে আমরা শুরুতে বলেছি যে স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের জন্য কখনোই তারা ইন্ডিয়ানদের উপর ছেড়ে দেয়নি, তারা নিজেদের মধ্যে রেখে দিয়েছে। এটা তাদের একটা স্ট্র্যাটেজি ছিল, এটা তাদের পরিকল্পনার অংশই ছিল। কিন্তু এই কারণে এক ধরনের অসন্তোষ দেখা যায়। তারপরেও স্যালারি স্ট্রাকচার এবং র্যাঙ্ক এইসব বিষয়ের বাইরেও আরো কিছু বৈষম্য তো ছিলই। এই বৈষম্যগুলো নিজেদের মধ্যে সামরিক মিলিটারি ফোর্সের মধ্যেও এক ধরনের কাজ করে। এর মধ্যে আরেকটা কার্টিজ ইস্যু ছিল, কোথাও থাকবে। কেউ কি মনে করতে পারেন কার্টিজ ইস্যুতে কি হলো? ওই যে স্যার বন্দুকের টোটা যে লাগানো ছিল আর কি স্যার, বন্দুকের টোটা যে মানে ধর্মগত দাঙ্গা শুরু হয়েছিল, যেটা যে এটা আমাদের গরু আর শিপরের আছে, চর্বি ছিল। হ্যাঁ, তারা ধর্ম বিশ্বাসের কারণে তারা এই যে যুদ্ধ থেকে সরে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই কার্টিজটা যেটা খুলতে হইতো, এটা তো মুখ দিয়ে টেনে খুলতে হইতো না, এই যে ব্লাস্ট করার জন্য কার্টিজ হোক, তো এটা মুখ দিয়ে যখন খুলতে হতো টেনে, কিন্তু এটা মুখে দেওয়ার ক্ষেত্রে এটা একটা রিউমারই ছিল। ইনফ্যাক্ট এটা বাস্তবসম্মত ছিল না কথা, কিন্তু এটা ছড়ায় দেওয়া হয় যে এখানে শুকরের চর্বি লাগানো আছে, গরুর চর্বি লাগানো আছে। এখন দুই ধর্মের লোকজনই কেউই আসলে আর তাদের সাথে পার্টিসিপেট করতে চায়। হ্যাঁ, ভালো কথা বলছেন। তো এইভাবে বেশ কিছু ইস্যুতে আমাদের একটা অবসম্ভাবী একটা বিদ্রোহের যে ভেতরে দানা, মানে দানা ক্ষোভের দানা বেঁধে থাকে, ওটারই প্রথম প্রকাশ পায় এটা মিরাটে সম্ভবত, না কোথায় এটা, না মিরাটে তো পরে যায়, ওয়েস্ট বেঙ্গলে, সরি বারাকপুর ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের বারাকপুরে ওই সিপাহীর নাম কি ছিল, মঙ্গল পান্ডে প্রথম শুট করে একজন ব্রিটিশ সোলজারকে, প্রথম শুট করে ডেড হয় নাই, মারা যায়নি, কিন্তু আহত ছিল।
somehow এই শুটিংটাই ছিল ফার্স্ট বিদ্রোহ যেটা ইয়ের পক্ষ থেকে হয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সব ইন্ডিয়ান আর্মির মাধ্যমে এটা হয়। আচ্ছা, এরপরে এটা দ্রুতই আসলে, এটা তো একটা ফ্লেমস লাইক এ ফ্লেম, এটা আগুনের শিখার মতো, এটা খুব দ্রুতই আরেক জায়গায় ছড়া যায়। আর অলরেডি বিভাজনটা স্পষ্ট ছিল যে আমরা আমরা তারা তারা। তো আমরা এবং তারা এই বিষয়টা বিভাজনটা এত স্পষ্ট ছিল, ফলে এখানে আর এই ফ্লেমটা ছড়িয়ে যেতে আসলে সময় লাগেনি। তো মঙ্গল পাণ্ডের যে ইস্যুটা, এরপর থেকে দ্রুতই আমরা চলে যাই এটা মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বেঙ্গলে এই মিউটিনিটা চলে যায়। মিউটিনি মানে ইয়ের মধ্যে বিদ্রোহ যেটা। আর বেঙ্গলের মধ্যেও ঢাকা, চিটাগাং, যশোর, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী সব জায়গাটা। আচ্ছা, এখন দিল্লিতে আচ্ছা, Mithridates occupied in Delhi declared Mughal Emperor Bahadur Shah II, second Bahadur Shah. সে যখন এটার এটার অংশ হিসেবে তারা বাহাদুর শাহ দুইকে তারা দিল্লির এম্পায়ার হিসেবে ঘোষণা করে। তো এর সাথে আবার অনেক বঞ্চিত ইন্ডিয়ানস, নানা সাহেব হলো শিখদের প্রধান, যে নানা সাহেব, কুইন অফ জশনি, লক্ষ্মী ভাই, বেগম হজরত মহল আদোয়া, মৌলভী আহমদুল্লাহ এবং অন্যান্য নেটিভ যারা লর্ড ছিল, তারা ওখানে জমিদার হিসেবে শাসন করে আসতেছিল ঐতিহাসিক কাল থেকে। তারা সবাই একসাথে হয়ে, অর্থাৎ তারা যে কাজটা করে, দ্বিতীয় বাহাদুর শাহর অধীনে তাদেরকে, একজনকে তো আপনি একটা কনফ্রন্টেশন যেতে হলে কাউকে আপনি প্রধান বানিয়ে তারপরে যাবেন ব্রিটিশদের কাছে। দ্বিতীয় বাহাদুর শাহকে ডিক্লেয়ার করে মোগল এম্পায়ার হিসেবে ঘোষণা করে, তো তার অধীন তার সাথে বাকিরা জয়েন করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু যেটা হয়, এই যুদ্ধ আসলে অপরিকল্পিত ছিল, জাস্ট একটা ক্ষোভের বহিঃপ্রকাশ থাকার কারণে শেষ পর্যন্ত এই সুসংগঠিত যে ব্রিটিশ আর্মি এর সাথে আসলে পেরে ওঠেনি তারা। আর ব্রিটিশ রুলসের একটা নীতি ছিল, শুধু যুদ্ধের ময়দানে মানে যুদ্ধের মাঠেই তারা আসলে লড়াই করতে না, তাদের লড়াইটা ছিল অফ দ্য ফিল্ড একটা লড়াই, একটা ব্যাপক চিটিং এবং অন্যান্য বিষয় তারা একসাথে, এটা একটা আর্টের রূপ দেয়। এটা এখন তো বর্তমান যে কোনো যুদ্ধে এটা একটা আর্ট, যে আপনি গোয়েন্দা হোক বা অন্যান্য বিষয় যেগুলো থাকে এখন। ঠিক এর আগে সম্মুখ যুদ্ধে সামনে থেকে যুদ্ধটাকেই যুদ্ধ কৌশল হিসেবে দেখা হতো, বড় যুদ্ধ কৌশল, কিন্তু ব্রিটিশ এটাকে পরিবর্তন করে দেয়, যুদ্ধের পেছনে একটা যুদ্ধ তারা চালিয়ে যায়, ফলে শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যেই হেরে যায়, জিততে পারে না। আপনি দেখবেন বইয়ের মধ্যে আমাদের একটা ছবি দেওয়া আছে 126 পেজে, বাহাদুর শাহ পার্কের ছবিটা। আমাদের এখন যে কিছু সংস্কার হয়েছে, সংস্কারের পর আপনাকে দেখে গেছিলেন নাকি না, সংস্কার আগে বাড়ি চলে গেছেন? না স্যার, দেখতে গেছে, দেখে ছবি টবি তুলছে স্যার সবাই। লাস্ট যেদিন গেছিলাম ওই দিনই তুলছে। আচ্ছা, যাওয়ার আগেই ছবি তুলে গেছেন। কিন্তু হ্যাঙ্গিং যে ইয়েটা মানে ফাঁসির যে দড়ি ঝোলানো জায়গাটা, ওটা কেমন দিয়েছে? কে দেখেছেন, কে বলেন না, এক্সপিরিয়েন্স আছে ওখানে? ওটা কি দড়ি সহ ঝোলানোর ব্যবস্থা করে দিয়েছে, লোকজন ঝুলবে এই জন্য, না ওরকমটা করে নেই, দড়ি টড়ি ছিল না? না স্যার, ওসব তো আগে খুলে ফেলছে, আগে খালি এইগুলি ছিল, হোলগুলি আছে ওগুলি। না, এখন তো সংস্কার করেছে দেখলাম, সংস্কার করেছে, কিন্তু আমি ঢুকিনি, আমি এই পাশে আসা যাওয়া তো হয়, কিন্তু এটা হইলো না। আমি বলছি যে এখানে এখন তো ওই আগেরটা তো নাই, নতুন করে দিয়েছে ওরা, একটা বার দিয়েছে মাঝখানে, বারের মধ্যে আবার দেখলাম লাল কি দেখা যায়, ওগুলা কি করেছে কিনা এরকম ঝুলানোর ব্যবস্থা, ঝুলানোর প্রতীক? না স্যার, ওরকম কিছু দেখা যায়নি, দেখিনি এখন। এটা যেটা ছিল এখানে ওরা এক্সিকিউশন করে, অর্থাৎ যারা যারা গিলটি প্রমাণিত হয় নির্বিচারে তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়। শুধু ফাঁসি দেওয়া হয় না, ফাঁসি দিয়ে ফাঁসি কার্যকর করতে ইটস এ ম্যাটার অফ 5 to 10 মিনিটসের মধ্যে ফাঁসি কার্যকর হয়ে গেল, কিন্তু ওরা এটা এখানে ঝুলিয়ে রাখে এবং ঝুলিয়ে রেখে এখানে পচে, এখান থেকে যেটা হয় আর কি, যে এটা একটা, আর এটা তখন সিটি সেন্টার ছিল, আমাদের এখন সিটি সেন্টার তো এখন পাওয়া যাবে না। মতিঝিলকে যেমন এই এলাকার একটা সিটি সেন্টার বলা যেতে পারে, যেখান থেকে একটা শাপলা চত্বর রাউন্ড দিচ্ছে, এই এলাকায় যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, একটা বিজি এরিয়া, তখনকার সিটি সেন্টারই ছিল এটা, অর্থাৎ এই বাহাদুর শাহ পার্ক এখন যেটাকে বলছেন ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক, এটাই বলে।
তো এই সেন্টারই তারা এই কাজটা করে, তো এখানে ঝুলিয়ে ঝুলিয়ে hang করে সবাইকে। আচ্ছা, আমাদের ইয়ের কি হলো, বাহাদুর শাহ কোথায় গেলেন? বাহাদুর শাহকে কি এক্সিকিউট করা হয়েছিল? হুম, হয়েছিল? হ্যাঁ, মানে মিয়ানমারে নির্বাচিত করা হয়েছে। বাহাদুর শাহকে ফাঁসি দেওয়া হয়েছিল? মানে জেলে স্যার বন্দি করে আবার পড়ান। পরান বলতে মনে আছে কিনা? বাহাদুর শাহ তো এখানে একটা ইস্যু, উনি তো স্যার নেতা ছিলেন। স্যার বাহাদুর শাহকে তো নির্বাচিত করা হয়েছিল, না মনে স্যার নেই। মনে নাই। জেলে দিছে, জেলে, হ্যাঁ, হত্যা করে নাই। হত্যা করা হয়নি। এখানে কিন্তু ঝুলানো হয়নি বাহাদুর শাহকে। আবার মনে করো না যে বাহাদুর শাহ পার্ক মানে বাহাদুর শাহকে এখানে ফাঁসি দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম ছিল না। বাহাদুর শাহকে ওই ইয়েতে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়, এটা রেঙ্গনে, এখন ইয়াঙ্গুন, যেটা ওই মিয়ানমারের রাজধানী যেখানে বলা হয়, ওখানেই নির্বাসিত করে রাখা হয়। আমাদের নির্বাসনের ব্রিটিশদের এটা একটা খুব মানে সবসময় এই নির্বাসন একটা ছিলই। আগে রাজাদের এটা কমন মেথড। ব্রিটিশরা অনেককে অনেক জায়গায় নির্বাসন দিয়েছে। কোথায় এক জায়গায় একটা রেকমেন্ডেড দেখছিলাম, নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হলো, কি কি স্পেন আইল্যান্ড না কি বলে, ওখানে একটা সাপের জঙ্গল, ওখানে ওখানে তাকে নির্বাসন দেওয়া হয়েছে, ওখানে ছিলেন। এভাবে বড় বড় রাজাদেরকে বিভিন্ন জায়গায় তারা দখল করার পরে ওটা নির্বাসনে পাঠিয়ে দিতে কষ্ট রাখতে পারবে। এনিওয়ে, এভাবেই আমাদের এন্ডেড ইন 1858, 1 বছর, তাই তো? কত বছর স্থায়ী হয়েছিল এই যুদ্ধটা? 1 বছর, 1 ইয়ার, মাত্র 1 বছর ইস্যু, শুরু শেষ আসলে 1 বছরও না, ইনফ্যাক্ট এটা 7 মাসের মতো সময় ছিল। আমাদের যুদ্ধ যেরকম 9 মাস ব্যাপী ছিল, এটা ছিল 7 মাসের মতো সময়। তো ইনফ্যাক্ট এটা 1858 এর মধ্যেই এন্ড হয়ে যায়। কিন্তু এর ফার রিচিং একটা ইম্প্যাক্ট ছিল। যুদ্ধটা তো শেষ হয়ে যায়, মানে আমরা তো হেরে যাই, কিন্তু এর একটা প্রভাব কিছু থেকে যায়। ব্রিটিশরা চেয়েছিল যে আর কেউ সাহস করতে না পারে, ওই ফাঁসিগুলো এখানে প্রকাশ্যে জনগণের সামনে, সবার সামনে এখানে ফাঁসি কার্যকর করা, ঝুলিয়ে রাখা, এসব কিছু ছিল যে কেউ যেন সাহস করতে না পারে পরিণতিটা দেখে। কিন্তু আসলে যেটা হয়, আপনি এটাকে কিভাবে বলা যায়, তো এটা তো একটা ক্ষোভ, একটা দানা বাঁধা ক্ষোভ, ভেতর থেকে আসা একটা ক্ষোভ, যেটাকে সারফেস করার চেষ্টা করা হয়েছে, চাপা দিয়ে আপনাকে এটাকে ক্ষোভগুলোকে দমন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বৈষম্যের যে ক্ষোভ, এটা বৈষম্য দূর করা ছাড়া শুধু চাপ দিয়ে এটা দূর করা যায় না। বরঞ্চ আমরা একটা এক্সাম্পল দেওয়া হয় আমাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে, যে একটা পানির পাইপ যদি পানি যেটা ফোর্স আছে, তো পানির পাইপ এমনি ছেড়ে রাখলে তো পানি এখানে পড়তে থাকবে আস্তে 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 পড়তে থাকবে। কিন্তু যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, তো চাপ বেশি দিয়ে ধরে রাখেন, তাহলে পানির ফোর্স আরো বেড়ে যাবে, ঠিক কিনা? অর্থাৎ পানিটা আরো দূর পর্যন্ত যাবে, ফার রিচিং আর যেটাকে বলছে, আরো অনেক দূর পর্যন্ত চলে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? বাগানে গার্ডেনিং এ পানি দেওয়ার অভ্যাস আছে কারো? ট্যাপ থেকে পানি পাইপ দিয়ে স্যার ছাদে গিয়ে দেই। ছাদে গিয়ে দেন, তো দিলে যদি পাইপ ইউজ করেন, তাহলে পাইপের সামনে চাপ দিলে যে পানি ফোর্স বাড়ে, ফোর্সটা বাড়ে, অনেক দূরে চলে যাবে, তাই তো? আর গতিতে হবে। ঠিক এই বিষয়টাই হয়। ওরা তো 1 বছরের মধ্যে খুব ব্রুটালি এই এটা দমন করে ফেলে। কিন্তু ব্রিটিশদের এটা আসলে শেষ পর্যন্ত, আমি যেটা বলবো, এখান থেকেই বীজ বপন হয়ে যায়, যেটার দ্বারা উইদিন 100 ইয়ার্স শেষ পর্যন্ত ব্রিটিশরা চলে যেতে বাধ্য হয়। আচ্ছা, আমরা এটার সিগনিফিকেন্সের কি হয়, বাহাদুর শাহ এক্সাল্ট রেঙ্গুন হলো লন, আচ্ছা সাধারণভাবে বলা আছে এখানে বিশেষ। তবে হ্যাঁ, ডক্ট্রিন অফ ল্যাপস অ্যান্ড ইট রিলেটেড রুলস, এইগুলোরই প্রথম যদি প্রকাশ্য মানে উল্লেখ করা যায়, এর মধ্যে হলো পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গলটা এটাকে অনেকে, এটা এখনো অনেকে এটার পক্ষে, যে বেঙ্গল পার্টিশন, বাংলাকে 2 ভাগে ভাগ করাটা, এটা অনেক ক্ষেত্রে ভালো ছিল, অনেকে বলেন। শুরুতে তো মুসলিম যে অংশ ছিল তারা বেশ খুশি হয়ে যায়, তারা এটাকে স্বাগত জানায়, এবং তারা এর পক্ষে, ব্রিটিশদের পক্ষে তারা এই ভাগ হওয়াটা, বাংলা বলতে আমি বলতে যাচ্ছি যে এখন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, কলকাতার যে বাংলা কথা বলে যে অংশটুকু, এমনকি আসামের একটা অংশ, তো এই অংশটা যে বাংলায় কথা বলতো, এই অংশটাকে একটা জাতি হিসেবে তারা এক জাতির মতো চলতো। ঠিক
আমাদের এখন যেরকম হয়েছে বাংলাদেশের এই অংশে মুসলিম ডমিনেন্ট, একেবারে কলকাতার অংশে হিন্দু ডেন্সিটি, এটা ওই সময়ও ছিল কিন্তু এত বেশি ছিল না। এখন তো মনে হয় যেন খুঁজে পাওয়া যায় না, আর ওখানেও মুসলিম খুঁজে পাওয়া মুশকিল। এটা পাকিস্তানি মুভমেন্টের সময় এটা মূলত আরো বেশি অ্যাক্সিলারেটেড হয়েছে, নতুবা এক ধরনের মিক্স কালচার সহ সাম্প্রতিক সাম্প্রদায়িক সহ অবস্থান এই বিষয়গুলো ছিল এখানে বরাবর ঐতিহাসিকভাবেই ছিল। কিন্তু ব্রিটিশরা প্রথমে এই বাংলাকে একটা পার্টিশনের প্রস্তাব দেয়। এটাকে কে, লর্ড কার্জন না, কে প্রস্তাব দেয়, লোকটার নাম কি? লর্ড জি স্যার, লর্ড কার্জন। উনি করেছেন। তো লর্ডের ব্যাপারটা ছিল, তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কজেস অফ পার্টিশন বেঙ্গল, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন উল্লেখ করেছিল এটা, কিন্তু এর মূল কারণ ছিল পলিটিক্যাল। অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন যেটা উল্লেখ করা হয় ওখানে, সেটা বলা ছিল যে কলকাতা থেকে বাংলাদেশে, বাংলার যে একদম প্রত্যন্ত, এখনো তো ঢাকা থেকে শুরু করে চাইলে ঝালকাঠিতে গিয়ে এক্সিকিউট করা কঠিন হয়ে যায় কোনো একটা বিষয়, কারণ নদীমাতৃক দেশ হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা। আমাদের এই যে রেল সিস্টেম যেটা এখন আছে, রেলওয়ে, সেটা তো ব্রিটিশদের করে দেওয়া সিস্টেম। তো ব্রিটিশরাও এই বরিশাল অংশে ওদিকে কিন্তু এখনো তখনও রেল করে নাই, আর এরপরেও পাকিস্তানও করতে পারে নাই, বাংলাদেশ তো এখন পর্যন্ত পেরিয়ে ওঠে নাই। রেল যোগাযোগ যেটা করেছিল ব্রিটিশরা করে দিয়ে গেছিল, সেটা তো সেটার মধ্যেও বরিশালকে বাদ দিতে হয়েছে, তাই তো? নাকি বরিশালে রেল আছে? বরিশালে রেল এখনো হয় নাই। চালু হবে, চালু হবে ওই পদ্মা ব্রিজের পরে ইনশাল্লাহ। এখন এই অংশটায় যোগাযোগ ব্যবস্থা তখন তো রেল বেসড ছিল, রেলের মাধ্যমে হতো। কিছু রোড কনস্ট্রাকশন ছিল, যেমন শেরশাহ মনে হয় দিল্লি পর্যন্ত ট্রাঙ্ক রোড তৈরি করেন, তো মুঘল সম্রাট হিসেবে তো ঢাকা থেকে একেবারে দিল্লি পর্যন্ত একটা সিল্ক হাইওয়ে তৈরি করেন। তো ঘোড়ায় চেপে ওখানে যাওয়া যেত, এই রাস্তা বড় রাস্তা ছিল। তো কিন্তু এইটাও প্রত্যন্ত অঞ্চলে যে শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ যে পারপাস, এটা সার্ভ করতো না এর মাধ্যমে। তো ফলে কলকাতা বেস ছিল এটা, কলকাতা থেকে এই প্রত্যন্ত অঞ্চলে এখানে ওই যোগাযোগ ব্যবস্থার কারণে ওরা বলে যে তাহলে আমরা একটা পার্টিশন করে ওখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার করি, ঢাকাকে বেস করে একটা, কলকাতাকে বেস করে পশ্চিম। তার মানে ইস্ট এবং ওয়েস্টে বাংলার হিসেবে পশ্চিম এবং পূর্ববঙ্গ হিসেবে বাংলাদেশ থাকে, এবং পশ্চিমবঙ্গ হিসেবে ওয়েস্ট বেঙ্গল, যেটাকে আমরা কলকাতা বেসড করা হয়। এটা রিজন বলা হয়। সোশিও ইকোনমিক রিজনও উল্লেখ করা হয় যে মুসলিম ডমিনেন্ট ছিল এই পাশটাতে, ওখানে ছিল ডমিনেন্ট, হিন্দু ডমিনেন্ট। মোরওভার আরেকটা ছিল ইকোনমিক একটা ইস্যু ছিল, মোস্ট রিচেস, মানে ধনী লোকরা থাকতো ওয়েস্টে, গরিবরা থাকতো ইস্টে। এটা তখনও ছিল, এখন সবাই পশ্চিমে যায়। যত পশ্চিমে যায় তারা ধনী, যারা পশ্চিমে চলে যায়, আর গরিব যারা তারা পূর্বে রয়ে যায়। পূর্ব মানে গরিব, পশ্চিম মানে ধনী। তো তখনও কলকাতা বেসড হওয়ার কারণে বড় বড় যারা ছিল পশ্চিমবঙ্গে, তাদের ফ্যাক্টরিগুলো ছিল যেগুলো কাজ করতো, তাদের ওয়ার্ক এরিয়া ছিল পশ্চিমবঙ্গে, সবকিছু মিলিয়ে তারাও দেখা যায় যেটা আশা করা হয় ওই পার্টিশনের ক্ষেত্রে, ওই আশার পজিটিভ ফলাফল প্রথম 2 বছর দেখাও যায়। সেটা হলো যে অনেকেই রাজধানী যখন ঢাকাকে যখন করা হলো, প্যাট্রোনাইজ করা হলো ইস্ট বেঙ্গলকে, তখন তারা তাদের ইন্ডাস্ট্রিগুলো এখানে সেট আপ করে। বিশেষ করে মুসলিম এন্টারপ্রেনার যারা ছিল, তারা এখান থেকে তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন লঞ্চ করে, তো লোকাল প্রোডাক্ট তৈরি করতে চায় ইত্যাদি, অনেক উন্নতি দেখা যায়। এইসব রিজনও ওখানে বলা হয়। কিন্তু আগে বলছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ, সোশিও ইকোনমিক যে রিজনগুলো বলা হয়, এগুলো উল্লেখ করা হয়, কিন্তু ভেতরগত মানে মেইন রিজন, যেটা মূল কারণ খুঁজে পাওয়া যায়, এটা পলিটিক্যাল রিজনই ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে আসলে ভাবটা করা হয়, যে কারণে আসলে টিকা থাকে না। অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন এবং সোশিও ইকোনমিক কিছু উপকার দেখা গেল, পলিটিক্যাল যে দূরদৃষ্টি, পলিটিক্যাল যে কুচক্র, সেটা কার্জনের মাথায় ছিল অনেক ভালোভাবেই। সেটা কি ছিল বলেন তো দেখি, এটা এক্সপ্লেন করা দরকার। আমরা মনে কি বলেছিলাম, করার চেষ্টা করি। স্যার পলিটিক্যাল রিজনটা এমন ছিল আর কি, যে স্যার মানে হিন্দু মুসলমানকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে তারা ইউনাইটেড আর হতে পারবে না। এতে করে মানে ব্রিটিশের
একটা সরকার একটা দমন করার যে আন্দোলন টাইপের কিছু একটা হবে, এটা আর কি যাতে হতে না দেওয়া ফিউচারে। স্যার বাঙালির শক্তিকে দুর্বল করার জন্য আর কি। ইউনাইটেড বেঙ্গল, এই বিষয়টা ইউনাইটেড থাকলে যেরকম শক্তিশালী হবে, এটা ডিভাইডেড বেঙ্গল হলে সেটা সেরকম হয়ে উঠবে না, তাই তো? আরেকটা রিজন দেখেন, দেখি এটাও আছে। আর কোনো রিজন কি মনে পড়ে আপনাদের? Middle class Bengali intellectuals were gradually growing consciousness of nationalism and politics. এটা একটা রিজন ছিল যে মধ্যম শ্রেণী, বাঙালি মধ্যম শ্রেণীর মধ্যে ন্যাশনালিজম এবং পলিটিক্সের প্রতি এক ধরনের আগ্রহ দেখা যায় মধ্যবিত্তদের মধ্যে। তো ফলে anti-British movement. Therefore, its main objective was to stop all anti-British movement that concentrated upon Kolkata. কলকাতাকে বেস করে যে এগুলো হয়েছে, এগুলোকে তারা দূর করতে চায়। ইউনাইটেড স্ট্রেংথ কিন্তু বুঝতে পারছে, ইউনাইটেড কথাটা এসে গেল। মানে যেটা হলো অনেক মুভমেন্ট দেখবেন আপনি, যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে পড়বেন, দেখবেন উনি কিন্তু প্রায়ই ট্রাভেল করছেন কলকাতায়। কারণ এইখানে বাংলাদেশের বাঙালি ডিপ্রাইভ যে বাঙালি ছিল, মুসলিম কমিউনিটি বাঙালি যারা ডিপ্রাইভ ছিল, মিডল ক্লাস যারা দরিদ্র, তারা তো এই পাশে থাকতো এখানে, আর রিচেস তো কলকাতায় থাকতো। কিন্তু আন্দোলনগুলো কলকাতার ওই আন্দোলনের শক্তি পাওয়া যেত এখান থেকে। তারা এই মিডল ক্লাস যারা ছিল, মধ্যবিত্ত দরিদ্র, তো তারা এটার আন্দোলনের মূল শক্তি হিসেবে কাজ করতো। তো এটাকে দমন করার জন্যে তারা কলকাতা থেকে ঢাকাকে আলাদা করতে চাইল। যখন ঢাকা থেকে কলকাতা আলাদা করে দেওয়া হলো, তখন আন্দোলনগুলো রয়ে গেল কলকাতায়, কিন্তু এর যে আসল শক্তি, মানে আসল যে যাদেরকে বেস করে আন্দোলন, সেটা রয়ে গেল এই ঢাকায়। ঢাকায় নতুন করে আন্দোলনকে সুসংগঠিত করার মতো নেতৃত্ব কমই ছিল, আসলে ইনফ্যাক্ট ছিলই না। তো না থাকার কারণে, ঢাকা বেস নেতৃত্ব না থাকার কারণে ব্রিটিশরা এটাকে একটা ইস্যু হিসেবে দেখেছে, যদি আমরা নেতৃত্ব শূন্য করে দিতে পারি, ঢাকাকে কলকাতা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে নেতৃত্ব শূন্য হয়ে যাবে এবং আমাদের অ্যান্টি ব্রিটিশ মুভমেন্টগুলোকে আমরা দমন করতে পারবো। ইনফ্যাক্ট তারা করতে পেরেছিল, যদিও বা বঙ্গভঙ্গই পরবর্তীতে প্রশ্নের মুখে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে কোথায় গেলাম? এটা হলো রিজনগুলো আলোচনা হলো। রিফ্লেকশন, পার্টিশনের রিফ্লেকশন কি ছিল, পরে কি হয় আসলে? স্যার, জি স্যার। স্যার এটা আমার স্যার অনেক যখন ক্লাস 8-9 পড়ছে তখন থেকে কোশ্চেনটা ছিল আর কি। বলুন। মানে আমি একজন থেকে শুনছিলাম আর কি স্যার, আমি ব্যাপারটা থাকার পর মানে ওই সময় এতটা বুদ্ধি হই নাই যে আসলে কোশ্চেনটা জিজ্ঞেস করবো। তো যাই হোক স্যার, আমি আপনার থেকে আর কি মনে হয়েছে যে কোশ্চেনের অ্যান্সারটা পাবো। কোশ্চেনটা হলো স্যার, মানে উনি বলতে চাচ্ছিল যে বাঙালি মানে যে পার্সেন্টটা বঙ্গভঙ্গটা যদি ব্রিটিশ না হতো এমনও হইতো, মানে এটা হবেই আর কি, এমন একটা বিষয়। বাট কেন, রিজনটা কি স্যার? না না, আপনি যখন আমরা বললাম যে এখানে মুসলিম ডমিনেন্ট ছিল, ওখানে হিন্দু ডমিনেন্ট ছিল, কালচারালি গ্যাপ ছিল, এগুলো ভাগ হওয়াটা এই হয়তো কনসিকুয়েন্স হিসেবে ছিলই বলতেও পারেন। কিন্তু ইউনাইটেড করে পলিটিক্সের দুই ধরনের পলিটিক্স কাজ করে। একটা পলিটিক্স হলো যেটা ভাগাভাগিগুলোকে আমাকে ইয়ে করে দেওয়া, মানে আমরা ইউনাইটেড থাকি, আমরা শক্তিশালী থাকি, এটা একটা পলিটিক্স। আরেকটা পলিটিক্স হলো ভাগগুলোকে খুঁজে বের করা, যে কোথায় কোথায় বৈষম্য আছে, বৈষম্য হিসেবে তাদেরকে আলাদা করে দেওয়া। তো এই ভাগটা ভালো হইতো কি মন্দ হইতো সেটা পরের কথা, কিন্তু একদল লোক পলিটিক্সের মধ্যে যারা ভাগটা প্রমোট করে, যে কোনো আপনার মধ্যে আমার মধ্যে একটা ভাগ আছে, আপনি বলতে পারেন যে স্যার আপনি এক পাশে থাকেন, আমি ওই পাশে, ডায়াসের ওই পাশে আমরা বসি, আপনি এই পাশে বসেন, এটা হইতে পারে না, আমরা একসাথে বসবো, এক জায়গায় বসবো। কিন্তু এই ভাগটাকে কেউ প্রমোট করতে পারে যে না, এই ভাগ হওয়া চাই না আমরা, কিন্তু আবার কেউ বলতে পারে যে এই ভাগটা ঠিক আছে, তো মেনে নিতে পারে যে আমরা তবু শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি। এরকম অনেক ধরনের ডিসক্রিমিনেট ইয়ের মধ্যে, সমাজের মধ্যে ছিলই। এটা রোটেট ছিল বলেই তো তারা ভাগটা করেছে শেষ পর্যন্ত। এমনকি আমি কি বললাম যে ভাগ করার পরেও মুসলিমরা এটাকে স্বাগত জানায়, তার মানে ব্রিটিশরা তাদের পাশে একদলকে পেয়েও ছিল, যে তারা খুশি হয়েছে ভাগটাতে। অবশ্যই খুশি হবে, যেমন কিনা ওই যে আমি বললাম বাঙালি যারা মিডল ক্লাস বাঙালি
সরি যারা দরিদ্র বাঙালি তারা তো অনেক ক্ষেত্রে মনে করেছে যে আমরা সুফল পাচ্ছি, কারণ ইকোনমিক্স আমাদের কাছে আসতেছে, আমাদের থেকে প্রোডাকশন এগুলো হচ্ছে, সুফলগুলো দেখতেও পাচ্ছিল। আহ, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই যে ভাগটা হইতো কিনা না হইতো কিনা, এটা ভাগ হয়েছে তো এটাই আসল কথা, ভাগটা করা হয়েছে। ভাগের বীজও ওখানে ছিলই, জি স্যার, পার্থক্য বুঝতে ছিল, পারছি। কিন্তু ইস্যুটা হলো ব্রিটিশরা কেন এই ভাগটা করে, এটা আমাদের একটা কোশ্চেন। ওয়াই দে ইনিশিয়েটেড, তারা এই ভাগটা ইনিশিয়েশন কেন করে বা এটাকে প্রমোট কেন করলো তারা, এটা রিজনটা আমরা বুঝলাম কিনা, এটা হলো বড় ইম্পর্টেন্ট বিষয় আজকের কনটেক্সটে। কারণ ব্রিটিশ রুলটাকে বোঝা তোমাদের দরকার। ভাগটা এরকম হইতোই, ইস্ট এবং ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ভাগ হয়েছে, এটাও তো হতোই, হওয়ারই ছিল, হয়েছে বাংলাদেশ। হ্যাঁ কিন্তু স্যার। কিন্তু আপনি যদি বলেন একসময় হয়তো আহ, এটা কেমন একটু পলিটিক্যাল কথাটা একটু বুঝলে বুঝবেন যে ইস্ট এবং ওয়েস্ট ভাগটা হতোই, হওয়াই উচিত ছিল, কিন্তু না হয়ে যদি বঙ্গবন্ধু যেরকম 6 দফা একটা প্রস্তাব দিলেন যে এটা একটা স্বায়ত্তশাসিত হিসেবে থাকবে, এটা ইয়ের মধ্যে থাকবে, তাদের কারেন্সি আলাদা হবে, তাদের মিলিটারি ফোর্স আলাদা হবে, এরকম হবে, কিন্তু আমরা একসাথে থাকবো, এই প্রস্তাবটা দিয়েছি, এটা যদি মেনে নেওয়া হতো এটা কি আরো ভালো হতো না? মানে ঠিক এতটা স্বাধীনতার পরে সেগুলো বলা মনে হয় ঠিক কিনা। তো আমি বলছি যে নিশ্চয়ই তখনকার নেতৃবৃন্দ হিসেবে বঙ্গবন্ধু যে প্রস্তাব দিয়েছিলেন এটার মধ্যে একটা দূরদৃষ্টি ছিল যে ঠিক ভাগ হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া এটাই কিন্তু কোনো সমাধান না, বরঞ্চ সমাধানের চেষ্টাটা হলো যে একসাথে থেকে যদি আমরা সমাধানটা করতে পারি, আমাদের প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে তো বেটার ইউনাইটেড থেকে। তো ইউনাইটেড তো থাকা যায়নি, কিন্তু এই প্রস্তাবটার 6 দফার উদ্দেশ্য ছিল কিন্তু ভাগ হওয়া না, 6 দফার উদ্দেশ্য ছিল যে আমরা একসাথে থাকার একটা পলিসি তৈরি করা, যে আমরা আমাদের এই সমস্যাগুলো না থাকুক, আমরা একসাথে থাকি, এটাকে আমরা বলি গুড পলিটিক্স, এটা ভালো পলিটিক্স। যে জি পলিটিক্সের স্যার, মধ্যে সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাড পলিটিক্স হলো যেটা ব্রিটিশ পলিটিক্সটা বলি, যে ডিভাইডেড এন্ড রুল, আমরা বলি না ব্রিটিশদের সামারি হলো ডিভাইডেড এন্ড উই রুল, আমরা ভাগ করে দিই এবং আমরা শাসন করি, তারপর দুজনের মধ্যে ভাগাভাগি তৈরি করে দিই, তারপরে আমরা এটাকে শাসন করে যাই। এখন পর্যন্ত পৃথিবীতে যত পলিটিক্স হয় এটা এইভাবেই হয়। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আলাদা হয়েছে, কোরিয়ার মধ্যে 2 ভাগ, ইন্ডিয়ার মধ্যে ওই যে পাকিস্তান ইন্ডিয়া একই রকমের দেশ, একই রকমের কালচার, সবকিছু ঠিক আছে, তারপরেও ইন্ডিয়া একটা পাকিস্তান একটা শত্রুতা, শুধু যে 2টা আলাদা দেশ এরকম তো না, একেবারে একজন শত্রু। তো এই শত্রুতা, এই উত্তর দক্ষিণ সবকিছু, পূর্ব পশ্চিমের ভাগ, এই সবকিছু করা হয়েছে শুধু শাসন করার জন্য। তৃতীয় আরেকজনের ইন্টারেস্ট আছে এখানে, যারা কিনা এই ভাগের মধ্যে থেকে তারা মধ্যস্থতার নামে তারা দুইজনকেই সারপ্রাইজ করতে পারে। তো যাই হোক, আমরা যেটা ফিরে আসি এখানে, এই 1905-এ যে ভাগের প্রস্তাবটা দেওয়া হয়, এই প্রস্তাবটার মধ্যে প্রস্তাবের কিছু কনসিকুয়েন্স আছে, মানে পরবর্তীতে রিফ্লেকশন দেখা যায়। রিফ্লেকশনগুলো কি ছিল? মিক্সড রিঅ্যাকশন দেখা যায় এই পার্টিশনের ব্যাপারে। আমরা তো আগে বলেছি মুসলিমস ইন ইস্ট বেঙ্গল লেড বাই নওয়াব সালিমুল্লাহ ওয়েলকাম দ্য পার্টিশন, তাই তো? ইম্পর্টেন্ট নোট কিন্তু খেয়াল রাখবেন, নওয়াব সালিমুল্লাহ ওয়েলকাম করেন। Even the Muslim newspapers also expressed their satisfaction in the partition. আচ্ছা, এটা কারণ তো বলা হলো এখানে। On the other hand, there were extreme reaction amongst the Hindus against the partition. হিন্দুদের মধ্যে এটার স্ট্রং রিঅ্যাকশন দেখা যায় যে আমরা এই পার্টিশনটা চাই না। এর মধ্যে এটার নেতৃত্ব দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাই তো? পরবর্তীতে এখান থেকে বের হয়ে এসে পার্টি হয় মুসলিম লীগ, যেটা হয় এটা বের হয়ে যায় ওরা শুধু এই মতের পার্থক্যের কারণেই মুসলিম লীগ বের হয়ে আসে। যদিও বা আমরা দেখেছি পরে আমরা দেখেছি যে পরে আবার তারাও ফিরে আসছে যে না, আমরা এই পার্টিশনটা আমাদের জন্য, তারা ফার রিচিং যে গোলটা লর্ড কার্জনে সেটা বুঝতে পেরেছিল। আচ্ছা, কিন্তু কি হয়, দ্য এন্টি পার্টিশন মুভমেন্ট গ্র্যাজুয়ালি অ্যাসিউম দ্য ক্যারেক্টার অফ স্বদেশী মুভমেন্ট। আচ্ছা, পরবর্তীতে এটা যে এন্টি পার্টিশন মুভমেন্ট যেটা ইন্ডিয়ান কংগ্রেস যেটা শুরু করে, এই মুভমেন্টটাকে শেষ পর্যন্ত তারা সফল করতে পারে, সফলতা পায়। 1911 সালে এটাকে আবার মুছে দেওয়া হয়, অর্থাৎ আবার বঙ্গভঙ্গ এটা রদ হয়ে যায়, তাই তো? আচ্ছা, আমাদের ইয়েটা মুসলিম লীগ কবে হয়, প্রতিষ্ঠিত হয়? বলে তো দেখি।
মুসলিম লীগ, হ্যাঁ 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়। স্যার 1906 সালে 6 সালে কেন 5 সালে যখন 5 সালে যখন এটা আলাদা হয়ে যায়, বঙ্গভঙ্গ হয়ে যায়, পার্টিশনটা হয়ে যায়, তো এটার কংগ্রেস ওয়েলকাম দিলেও কিছু মুসলিমরা তাদের সাথেই ছিল যারা, তারা এটা একমত হয়নি। তো তারা বলে যে আমরা এটার আলাদা চলে যাব। তো তারা এটা এই জন্য একটা আলাদা দলই তৈরি করেন 1906 সালে। পরবর্তীতে আচ্ছা এই লড়াইটাতে যে কাজটা হয়, বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনটাতে, এই মুভমেন্ট অর্থাৎ পার্টিশনটাকে দূর করার জন্য যে আন্দোলনটা চলতে থাকে, মুভমেন্টটা, এই আন্দোলনটা সফলতা পায়। এর কারণ হলো যে সফলভাবে হিন্দু লিডার্স যারা ছিলেন তারা এটা পারেন যে তারা এটাকে স্বদেশী মুভমেন্ট, আমাদের স্বদেশ, আমাদের দেশ, আমরা জাতি, এরকম একটা মুভমেন্ট তারা তৈরি করতে পেরেছিল। এরকম একটা তারা তাদের একসাথে থাকার এরকম একটা মুভমেন্ট তৈরি করতে পেরেছে, সফল হয়ে যায় বলতে তাদের ক্ষেত্রে। কারণ একটা যুদ্ধ, আমরা যে বলছিলাম অফ দ্য ফিল্ড, একটা যুদ্ধ কিন্তু চলতে থাকে। তো হিন্দু লিডার্সদের মধ্যে একটা বড় অংশ ছিল যারা ব্রিটিশদের বড় বড় পদেও ছিল তৎকালীন সময়, এবং লবিস্ট গ্রুপকেও তারা কনভিন্স করতে পেরেছিল, যেটা মুসলিম লিডারদের পক্ষে সম্ভব ছিল না। তো ফলে এখানে মুসলিম লিডাররা যদিও বা চায় যে না এটা ভালো হয়েছে, এইভাবেই থাকো, ব্রিটিশরাও এটা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হিন্দু লিডার্সরা যারা কংগ্রেস, তারা জিতে যায়। তাদের এই জেতার ডিক্লারেশন কবে কিভাবে হয়, হ্যাঁ, কিং জর্জ V declared the abolition of the partition of Bengal in Delhi 1911 when he was in a visit in India. 1911 সালে উনি ভিজিটে আসেন, জর্জ V, তো এসে উনি এটা ডিক্লেয়ার করেন যে পার্টিশন থাকবে না। তো যেটা হয়, এই পার্টিশন যে অ্যাবলিশ হয়ে গেল, রদ হয়ে গেল, এই কারণে চরমভাবে তারা পরাজিত অনুভব করেন ইয়ের সাথে মুসলিমরা। তো এই অনুভূতির কারণে যেটা হয়, যেটা হওয়ার উচিত ছিল হয়তো, বা ইন্ডিয়ান কংগ্রেসও হয়তো আশা করছিল যে আমাদের এই আলাদাটা মিশে গেলে, একসাথে হয়ে গেলে আবার আমরা এক হয়ে যাব, কিন্তু আসলে এক হয়নি। কারণ এই আলাদা হওয়াতে একদল যারা মুসলিমরা তারা মনে করলো যে আমরা পরাজিত হয়ে গেছি, আমরা ফেইলিওর। তো ফেইলিওরটাকে তারা, এই পরাজয়টাকে তারা তাদের অপমান হিসেবে নেয়, এবং তারা এটা ইয়ে করতে চায় যে আমাদের আসলে ব্রিটিশরাও আমাদের কথা রাখে নেই, ধোঁকা খেয়েছি আমরা, আমাদের ব্রাদার্স হিন্দুদের কাছ থেকেও আমরা পরাজিত হয়েছি, ওখান থেকেও ডিফিটেড হয়েছি। তো তারা এই অপমানটাকেই তারা নিজেদের সেপারেট এন্টিটি, তারা এটা ফিল করে যে Muslims gradually began to feel an extreme urge for an individual national identity. তাদের একটা আলাদা জাতিসত্তার প্রয়োজনীয়তা তারা ফিল করতে শুরু করে তখন থেকে। তো এই বঙ্গভঙ্গ রদটা এখানে শেষ হয়ে যায়। এই ইস্যুটা যা শুরু হয়েছিল শেষ হয়ে যায় 1905-এ শুরু, 1911-তে শেষ। কিন্তু মাঝখানের যে ঘটনাটা ঘটে যায় সেটা হলো এক ধরনের মুসলিম এবং হিন্দুর যে ডিভিশনটা, আলাদাটা, এটা আর স্পষ্ট হয়ে ওঠে। মোরওভার পলিটিক্যাল, আগে যে পার্টি ছিল, একসাথে পার্টি ছিল, এক পার্টি ছিল, সেটাও আর থাকে নাই, আলাদা একটা সত্তা তৈরি হয় মুসলিমদের। আচ্ছা, এখানে স্বদেশী মুভমেন্ট যেটা 1905-এ শুরু হয়েছিল, এটাই পরবর্তীতে আরো কিছুদিন চলতে থাকে। 1911-তে শেষ হয়ে গেছে আন্দোলন, ব্যাপারটা এরকম হয় না। স্বদেশী মুভমেন্ট বলতে নিজেদের পণ্য নিজেরা ব্যবহার করবো, স্বয়ংসম্পূর্ণ হবো, স্বতন্ত্র হবো, এই এরকম একটা মুভমেন্ট চলতে থাকে, যেটা ইনফ্যাক্ট 1947 পর্যন্ত এই স্বাধীনতার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। আচ্ছা, এর সাথে আমরা একটু আরো কয়েকটা দুটো জিনিস যোগ করবো, খেলাফত এবং নন কোঅপারেশন মুভমেন্ট। খেলাফত মুভমেন্টের বিষয়টা ছিল কত সালটা, নামগুলো কি, এই বই তো মৌলানা শাখাওয়াত, হ্যাঁ, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ কেম টু ঢাকা, কত সালে, 20। আচ্ছা, আমরা এটা শুরু করি এটাকে এভাবে। একটা মিটিং 1919 সালের ডিসেম্বরের 18 তারিখ খেলাফত কমিটি নামে একটা কমিটি গঠন করা হয়। এই কমিটিটা গঠন করা হয়। আচ্ছা, এটার আসলটা তার কি সাথে কিভাবে করা হবে, আচ্ছা আমরা একটু ব্যাক পেছন থেকে আসি। তো এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়। বিশ্বযুদ্ধে টার্কিশরা তুর্কি খলিফা ছিল
এটা কি খলিফা, অটোমান খেলাফত টার্কি বেস ছিল, তুরস্ক বেস ছিল। তো তারা তুরস্কের এই যে খেলাফত, অটোমান যে খেলাফত ছিল, ওসমানীয় খেলাফত ছিল, এই খেলাফতের রাজা তখন ইয়ের অংশে, যে এটা কি শক্তি বলে, মিত্র আর একটা অক্ষ, যারা জিতে যায় তাদের এগেনস্টে তারা ছিল, অর্থাৎ আমেরিকানদের এগেনস্টে জার্মানদের পক্ষে ছিল, জার্মান জাপান তাদের পক্ষে ছিল, তাদের পক্ষে তারা তাদের ফোর্স পাঠায়। তো এদিকে আবার ইন্ডিয়ার তারা তো অবশ্যই ব্রিটিশদের অংশই ছিল, ব্রিটিশদের অংশে যুদ্ধ করে। কিন্তু ইস্যুটা যেটা হয়, যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ের পরে ব্রিটিশদের তো বিজয় হয়, তো ব্রিটিশ আমেরিকান ফোর্স যেটা করে, তো ইয়েদেরকে টার্কির যে সুলতান ছিল, টার্কির যে খলিফা ছিল, এই খলিফাকে তাদের ইয়ে থেকে খেলাফত থেকে নামিয়ে দেয়, সরিয়ে দেয়। আচ্ছা, আমি একটু নোটটা থেকে দেখি বলি এখানে। When German was defeated by the war, misfortune also fell upon the Turkey. জার্মানরা যখন পরাজিত হয়, তুরস্কেরও দুর্দশা নেমে আসে। As a punishment for supporting Germany in the war, it was planned that Turkey would be divided into various parts according to the Treaty of Sevres. আচ্ছা, তাদের যে খাত, ব্রিটিশদের কাজ, তারা টার্কিকেও ভাগ করার জন্য, যে যুদ্ধে পরাজিত পরে তুরস্ককে তারা ভাগ করে দিবে কয়েক ভাগে। আচ্ছা, the Indian Muslims were distressed with the decision and raised a great movement in order to uphold the dignity of Turkish Caliph and integrity of the Turkey. তুরস্কের যে খেলাফত মুভমেন্টের এদের ক্ষমতা থেকে পদবঞ্চিত করা এবং তাদেরকে ভাগ করে দেওয়া, যথারীতি খলিফাকে নির্বাসন দিয়ে যে কাজটা করার চিন্তা করা হয়, তো সেটার এগেনস্টে ব্রিটিশদের এখানে মুসলিম যে লিডার ছিলেন তারা এর প্রতিবাদ করে, যেটা হতে পারে না, অথচ এটা ব্রিটিশদের সিদ্ধান্ত আর আমরা ব্রিটিশদের অংশ ইন্ডিয়ার পার্ট থেকে, আমরা কখনোই টার্কির পক্ষে যেতে পারি না। কিন্তু রিলিজিয়াস একটা ইনফ্লুয়েন্স নিজেদের মধ্যে কাজ করেছিল, ফলে যেটা হয়, দ্য টু ব্রাদার্স মাওলানা মাহমুদ আলী অ্যান্ড মাওলানা শওকত আলী অ্যালং উইথ মাওলানা আবুল কালাম আজাদ লেড দিস মুভমেন্ট। এটাকে আমরা খেলাফত মুভমেন্ট বলি। তো দুই ভাই মোহাম্মদ আলী এবং শওকত আলীর সাথে মাওলানা আবুল কালাম আজাদ, ওনারা এটা নেতৃত্ব দেন, একটা খেলাফত আন্দোলন। আচ্ছা, পরবর্তীতে একটা অ্যারেস্ট এবং অ্যারেস্টের এগেইনস্টে ফাস্টিং একটা মুভমেন্ট হয় এখানে। ডিসেম্বর 18, 1919 সালের ডিসেম্বর 18 তারিখ একটা কমিটি খেলাফত একটা মিটিং হোল্ড করা হয়, একটা কমিটি গঠন করার জন্য। মিটিং থেকে রিলিজ চাওয়া হয়। ও আচ্ছা, তাদেরকে দুই ভাইকে, মোহাম্মদ আলী এবং শওকত আলীকে যখন ব্রিটিশ অ্যারেস্ট করে এই জন্য, তো এটা এদের রিলিজ চাওয়া হয়। আচ্ছা, it was also decided that a 6 members delegation would be sent to Amritsar in order to participate in the All India Khilafat Committee. Khilafat Committee তে পাঠানো হয় 6 জনের একটা দল। The Khilafat Ishtihar Declaration of Khilafat Committee was published 1920 তে পাবলিশ করা হয়, with call for non-cooperation, অসহযোগ আন্দোলনের নামে এক ধরনের ইশতেহারও প্রকাশ করা হয় মুক্তি না দিলে। আচ্ছা, পরবর্তীতে তারা ইয়েতে আসেন 1920 সালে, দে ভিজিট টু ঢাকায় আসেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা এটা আমাদের বাঙালি কালচার একটা ঐতিহাসিকভাবে এটা দেখা যায় ছিল, এটা সেটা হলো যখন তারা এই দুই নেতৃত্ব মোহাম্মদ আলী এবং শওকত আলী, ওনারা যখন ঢাকায় আসেন, ভিজিট করেন 1919 সালে, তো ওই দিনটাতে the people of Dhaka welcome them chanting slogans like Allahu Akbar and Bande Mataram, Allahu Akbar Bande Mataram, এরকম বলে বলে তারা তাদেরকে স্বাগত জানায়। এবং মুসলিমস অলসো অবজার্ভ রোজা ফাস্টিং and Hindus also kept উপোস ফাস্টিং in March 1919. তো হিন্দু মুসলিম উভয়ই এটার জন্য ফাস্টিং ধরনের উপোস রাখে, যে সহযোগিতা, মানে এই আন্দোলনটাকে তারা পজিটিভলি নেয়। তো
তো এই আন্দোলনের মধ্যে দুইটা অংশ ছিল, আমি একটু বলি। সেটা হলো খেলাফত আন্দোলনটা মুসলিম লেড বাই ছিল, আর নন কোঅপারেশন অসহযোগ আন্দোলন বলে আরেকটা অসহযোগ আন্দোলনটা কন্টিনিউ করে। সেটা হচ্ছিল সেটা যেটার মধ্যে এটার নেতৃত্ব দেয় পরবর্তীতে কংগ্রেস অফ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী কল ফর নন কোঅপারেশন মুভমেন্ট। তারা অসহযোগ আন্দোলন ডাক দেয় 1920 সালে পরবর্তীতে। তো গান্ধী এখানে একটা বড়, এখানেই গান্ধীর আত্মপ্রকাশ বলা যায় বড় বড় মাপের। কারণ গান্ধীর একটা মতবাদ ছিল যেখানে উনি বলতেন যে আমরা এই আন্দোলনটা আর্ম করব না, অর্থাৎ সশস্ত্র কোনো আন্দোলনে যাব না, বরং আমরা অসহযোগ আন্দোলন করব, কিন্তু কোনো ওই যে যত শান্তিপূর্ণ যত আন্দোলনের ব্যবস্থা আছে এগুলো করবো, অসহযোগ আন্দোলন চলবে। তো এইভাবে গান্ধীর আন্দোলন চলতে থাকে 70 পরবর্তীতে স্বাধীনতা। তো এই জন্য খেলাফত মুভমেন্ট এবং নন কোঅপারেশন মুভমেন্টের খেলাফত মুভমেন্টের আন্দোলনের নেতৃত্ব ছিল মোহাম্মদ আলী, শওকত আলী আর আবুল কালাম আজাদ। আর অসহযোগ আন্দোলন যেটা নন কোঅপারেশন মুভমেন্ট, এটা গান্ধী, মহাত্মা গান্ধী ছিলেন এটার নেতৃত্বে। তবে আন্দোলনগুলো সাইমালটেনিয়াসলি চলতে থাকে এভাবে। একই সাথে এই আন্দোলনটা এখানে 1919-এ শুরু হয়ে চলতে থাকে 47 পর্যন্ত, কারণ এই আন্দোলনগুলো আসলে শেষ হয়ে যায় 47-এ ডিভাইডেশন পর্যন্ত চলতে থাকে, কিন্তু শুরুটা বলা হলো। আর ওইদিকে বঙ্গভঙ্গ পার্টিশনের পরে ওইদিকে কিছু আর্মড আন্দোলন, সশস্ত্র আন্দোলনও সাইমালটেনিয়াসলি চলতে থাকে। সশস্ত্র আন্দোলন 1911 সাল থেকে 1930 সাল পর্যন্ত কিছু আন্দোলন চলতে থাকে। সশস্ত্র আন্দোলনের মধ্যে সূর্য সেন, প্রতিলতা পোদ্দার, এদের সহ আর কিছু। এদের রিজনগুলো আমরা ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম কিনা, যেটা হলো তারা প্রথমত অসহযোগ আন্দোলন করলেও ছোট ছোট ব্রিটিশদের যে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ছোট ছোট স্কেলে ছোট জায়গায় তারা সশস্ত্রভাবে প্রতিরোধ করে তোলে। কিন্তু এই প্রতিরোধের এগেনস্টে ব্রিটিশদের একটা চরম শাসন ব্যবস্থা ছিল, যেখানে তাদেরকে নিরোধ করার চেষ্টা করা হয়। তো যারা নির্যাতিত হইতো তারাই পরবর্তীতে একসাথে হয়ে বিচ্ছিন্নভাবে কিছু অ্যাটাক, যেখানেই দেখা যেত অন্যায় হয়েছে, তো ওখানে একটা প্রতিরোধের ব্যবস্থা করা হতো। এইভাবে একটু কিছু আর্ম আন্দোলন বিভিন্ন জনের নেতৃত্বে বিভিন্ন সময় গেরিলা অ্যাটাক চলতে থাকে। আচ্ছা, টায়ার্ড হয়ে গেলাম। আচ্ছা, এখন সরোজ পার্টি। সরোজ পার্টি আচ্ছা, আমাদের যে এভিনিউটা, চিত্তরঞ্জন এভিনিউ বলে না আমাদের জগন্নাথের যে ঠিকানাটা? হ্যাঁ স্যার। চিত্তরঞ্জন দাস এভিনিউ এরকম নাকি চিত্তরঞ্জন এভিনিউ? চিত্তরঞ্জন এভিনিউ। আচ্ছা, ওনার পুরো নাম তো ছিল চিত্তরঞ্জন দাস। তো চিত্তরঞ্জন দাস, সিআর দাস বলি আমরা এটাকে সংক্ষেপে। সিআর দাসই ছিল সরোজ পার্টির প্রধান প্রবক্তা। আচ্ছা, এটা কি হয় এখানে পরবর্তীতে মাঝখানে মহাত্মা গান্ধী এত বিপর্যয় দেখার কারণে উনি উইথড্র করেন। নন কোঅপারেশন মুভমেন্ট যখন উইথড্র করেন মহাত্মা গান্ধী, তখন অনেক কংগ্রেস লিডার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, এটার কারণেই চাপে পড়ে উনি আসলে নন কোঅপারেশন মুভমেন্টের ইস্তফা দেন। তো তখন দিস টাইম হি ফেস এ ডিস্টেন্ট ইন অপিনিয়ন উইথ দ্য রিলিজ লিডার চিত্তরঞ্জন দাস এন্ড মতিলাল নেহেরু। কংগ্রেসের ফিউচার, তারা তো কংগ্রেস লিডারই ছিল, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, তারপরে মতিলাল নেহেরু, এরা সবাই ইন্ডিয়ান কংগ্রেসের অংশ ছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর এই ডাকের কারণে, ডাকে যদিও বা তারা কোনো অসহযোগ আন্দোলনের কোনো ধরনের সশস্ত্র মুভমেন্ট করেন নাই, কিন্তু তাদেরকে যথারীতি ব্রিটিশদের পক্ষ থেকে অনেক নির্যাতন সহ্য করতে হয়। তো নির্যাতন অংশ হিসেবে অনেক জেল যে লিডার যারা কিনা পরবর্তীতে বের হয়ে আসেন, এর মধ্যে ছিলেন চিত্তরঞ্জন দাস, সিআর দাস এবং মতিলাল নেহেরু। তাদের সাথে মহাত্মা গান্ধীর এক ধরনের দূরত্ব চলে আসে অপিনিয়নের, যে আমাদের ফিউচার কি হবে, আন্দোলনের ভবিষ্যৎটা কি হবে। এটা আর তারা একটা লেজিসলেটিভ কাউন্সিল করতে চান। তারপর এই প্রেক্ষিতে কংগ্রেস থেকে তারা বের হয়ে গিয়ে কত সালে 10 বছর পরে 1922 সালে তারা সরোজ পার্টি নামে একটা পার্টি
সিআর দাস, আমাদের চিত্তরঞ্জনের কে প্রেসিডেন্ট হয় চিত্তরঞ্জন, আর মতিলাল নেহেরু হন হলো সেক্রেটারি, সাধারণ সম্পাদক। 1922 সালে সরোজ পার্টি নামে একটা পার্টি প্রতিষ্ঠা করেন, যেটার সাথে এই অসহযোগটা আন্দোলনের একটা ভিন্ন রূপ। কারণ তারা চেয়েছিলেন যে রিফর্মেশন যে অ্যাক্ট হয়েছে 1911-এ, একটা রিফর্মেশন অ্যাক্ট হয়েছে, এই রিফর্মেশন অ্যাক্ট আসলে কিছুই ছিল না। ব্রিটিশরা যে কাজটা বঙ্গভঙ্গ দিয়ে করতে পারে নাই, 1905-এ পার্টিশন দিয়ে করতে পারে নাই, তারা ফেল করে 1911 সালে। রাজা এসে আদেশ দেন, কিং জর্জ 5 এসে আদেশ দেন যে না, এটা থাকলো মোর। কিন্তু এই কাজটাকে চালিয়ে নেওয়া যাওয়ার জন্য তারা একটা রিফর্মেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাস করে 1911 সালে। তো 1911 সালে যে রিফর্মেশন অ্যাক্ট পাস করে, ওই অ্যাক্টের মধ্যে আসলে একটা দুর্গন্ধ সন্ধি ছিল। যদিও বা দুইটা বেঙ্গল একসাথে হয়ে আসছে, কিন্তু তারপরেও কোনোভাবে যেন আন্দোলনের কোনো অংশ একসাথে করতে না পারে, এবং এটার ব্যাপারে আরো অনেক কালো আইন বলা হয় এটাকে 11 রিফর্মেশন অ্যাক্টটাকে। এই রিফর্মেশন অ্যাক্টের এগেনস্টে তাদের অবস্থান ছিল, তাদের এজেন্ডা ছিল দুইটা। একটা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে তারা স্বতন্ত্রভাবে গান্ধীর এগেনস্টে বিপরীতে স্বতন্ত্র একটা আন্দোলন করতে চেয়েছিলেন। আর একটা ছিল ওই রিফর্মেশন অ্যাক্ট যেটা 1911 সালে করা হয়, ওই অ্যাক্টের ইমপ্লিকেশনটা তারা ফয়েল করতে চেয়েছিলেন, তারা খণ্ডন করতে চেয়েছিলেন। এই দুইটা কারণেই সরোজ পার্টি হয় 1922 সালে। তবে একটা কথা খুব ভালো বোঝা যায়, সরোজ পার্টি আর ইন্ডিয়ান কংগ্রেস, ইন্ডিয়ান যে কংগ্রেস ছিল, এদের শুধু মতের পার্থক্য এই দুইটা জায়গায় ছাড়া, ওই যে যেটা বললাম 1911 সালের যে রিফর্মেশন অ্যাক্ট, এটাকে ফয়েল করা ছাড়া আর আলাদা শুধু গান্ধীর সাথে মত পার্থক্য তৈরি হওয়া ছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে তাদের ভূমিকার একই রকম ছিল, অলমোস্ট একই রকম ছিল। ফলে তারা আসলে দুইটা আমব্রেলার নিচে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা স্বাধীনতা আন্দোলনটা করে যায় শেষ পর্যন্ত। শুধু আমব্রেলা দুইটা ছিল, কিন্তু তাদের মত পার্থক্য ওই অর্থে এখানে বড় কোনো বিশেষ কোনো ক্যারেক্টারিস্টিক্স দিক থেকে, তাদের আচরণগত দিক থেকে তেমন কোনো পার্থক্য নজরে পড়ে নাই। আমাদের সরোজ পার্টির আর কারা কারা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিলেন, তো পেজ 36 এ দেখেন, পেজ 36। Opponents of Swaraj Party were rigid in continuing the non-cooperation movement towards forming a law-violating movement. On the other hand, many revolutionists like Subhash Chandra Bosu, Hossein Shahi Sohrawardi, and other young leaders joined the Swaraj Party. অনেক ইয়াং লিডার, এবং তখন সুভাষ চন্দ্র বসু তো ইয়াং, তো তিনিও এই আন্দোলনে যোগ দেন। আচ্ছা, তো সরোজ পার্টি সম্পর্কে আরো কিছু কথা আছে। এরপরে আমরা আরেকটা পার্টি, বেঙ্গল প্যাক্ট 1923 সালে। স্যার আজকে এই পর্যন্ত রাখেন না, পড়াশোনা তো ভালো। আজকে কি এদের ছুটি দিয়ে দেবেন? ছুটি দিয়ে দিলে কি পড়াশোনা হয়ে যাবে বাকিটুকু? হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট দিয়ে আজকে ছুটি দিয়ে দেবেন। তো সবাই গরু কিনতে যাবে। গরু কিনতে যাওয়া ঠিক না, আপনাদেরকে গরুতে কিনতে না পাঠানোর জন্যই ক্লাস। এই ক্লাস তো পড়াশোনার জন্য না। না স্যার, অনলাইনে তো এখন নাকি গরু সেল করে স্যার, আমরা বের হব না, সমস্যা নাই। শারমিন এটা দিবে স্যার, শারমিনে ব্যবসা শুরু করছে গরুর। শারমিন ব্যবসা শুরু করেছেন? কি গরুর ব্যবসা করি নাকি? এখন আমাদের আপনাদেরকে বাসায় আটকে রাখা, এন্টারটেইন করার জন্য ক্লাস, এই হলো বিষয়। স্যার বাসায় আছি, বাবা মা তো আছেই স্যার আটকে রাখার জন্য, বের তো হইতে যায় না। তারপরে কিন্তু এন্টারটেইন করতে হচ্ছে না, হিস্ট্রি পড়বেন, পড়বেন, এত দেশ জাতির উন্নতি সম্পর্কে জানবেন। এনিওয়ে, আমরা আর একটু সময় এই ক্লাসটা তো শেষ করতে দিন না, বেশি সময় নেই। আচ্ছা, বেঙ্গল প্যাক্ট আজকে এতটুকুই থাক।
এতটুকু থাকলে তো আমার চ্যাপ্টার শেষ হবে না, চ্যাপ্টার তো শেষ করা আচ্ছা, দরকার। সমস্যা নেই, যারা আমরা পড়ে নেব, আপনি হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়ে স্যার, দেন। তো একদিনে একটা চ্যাপ্টার শেষ আচ্ছা, করা একটু স্যারকে টাফ হয়ে টপিকটা যায়। শেষ করতে দাও, স্যার বলতে চাচ্ছিল কিছু, টপিকটা শেষ করতে দাও। একটু ভালো মেয়েকে এরকম এরকম ভালো মেয়ে পাওয়া যায় না সাধারণত। কেন স্যার আপনি বলতে চান আমরা খারাপ না স্যার? না আমরা না কি সুন্দর ক্লাস অ্যাটেন্ড হয়ে আছি, বসে আছি স্যার, আমরা কি খারাপ বলেন? না না, আপনারা ভালো, কিন্তু একজন একটু বেশি ভালো মনে হলো। আচ্ছা ঠিক আছে, আমরা আপনি বললেও ভালো হলেও আমার ক্লাস এতটুকু চলবে যতটুকু আমি শুনতে চাচ্ছি। আমি অন্তত অ্যাটলিস্ট আপনাকে নোট তো দিয়ে দিই কোনটা কোনটা পড়তে হবে, পরে তো আপনি বলবেন যে ক্লাসে ইস্যু কভার করা হয়নি। ইস্যু তো কভার হয়ে যাক, এই চ্যাপ্টারে যে ইস্যুগুলো আপনার পড়া দরকার, তারপরে আপনি যতটুকু পড়েন কোশ্চেন তৈরি করেন। আমি তো আপনাকে কোশ্চেন দিবই, কোশ্চেন যখন এসে যাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, আলটিমেটলি প্রিপারেশন হয়েও যাবে তখন। কিন্তু ইস্যুটা হলো বেঙ্গল প্যাক্টও আপনাকে পড়তে হবে। 1923-তে একটা ইস্যু ছিল বেঙ্গল প্যাক্ট। এটা আসলে একটা ট্রিটি ছিল। হুম, একটা ট্রিটি, একটা সাইন, একটা চুক্তি। চুক্তির কয়েকটা এখানে 5টা চুক্তির 5টা শর্ত ছিল। অল রিলিজিয়াস গ্রুপস উড এনজয় দেয়ার রাইটস। আসলে সরোজ পার্টি হোক, মুসলিম লীগ হোক, কংগ্রেসের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা ছিল ইন্টার রিলিজিয়াস যে টেনশন এমাংস দেম। এটা কখনোই এমন কোনো নেতা তৈরি হয় না যে সবার নেতা হয়ে রিলিজিয়াস গ্যাপটা দূর করে সবাইকে একসাথে করতে পারে। বেঙ্গল প্যাক্ট ছিল এরকম একটা মুভমেন্ট, যেখানে মূলত মুসলিম লিডার্স, এখানে একে ফজলুল হক ছিলেন, তারপরে আর কে ছিল, ওই যে একটু আগে যাদের নাম বললাম, সুভাষচন্দ্র বসু, ওনারা এখানে আসছিলেন। ওনারা তুলনামূলক, সুভাষচন্দ্র বসু তুলনামূলক এই গান্ধীর থেকে মতে আলাদা হওয়ার কারণে, যদিও বা রেভলিউশন ছিলেন বলা হয় ওনাকে, তারপরে এই দল এখানে বেঙ্গল প্যাক্টে উনি জয়েন করে, ট্রিটিতে সাইন করে। তো এটা একটা আন্দোলনের অংশ 1923 সালে প্রাধান্য পায়। এর বাইরে একটা লাহোর প্রস্তাবনা বলা হয় আমরাকে, লাহোর প্রস্তাব। আচ্ছা, এটা কি হয় আমি একটু, দ্য প্রসপেক্ট অফ হিন্দু মুসলিম ইউনিটি extinguished following the failure of Bengal Pact. বেঙ্গল প্যাক্ট যখন এন্ড হয়ে যায় শেষ পর্যন্ত, এটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেনি। কেন করতে পারেন আপনারা পড়ে নেবেন, আমরা এটা আলোচনা যাচ্ছি না। তো তখন এটার একটা দেখা যায় যে হিন্দু মুসলিম এই ইউনিটিটা অলরেডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন 1928 সালে ইস্যু অফ ইলেকশন অফ দ্য মাইনরিটিস, একটা ইলেকশনের প্রস্তাব দেওয়া হিন্দু এবং মুসলিমদের মধ্যে, সাজেস্টেড বাই নেহেরু, জওহরলাল নেহেরু এই প্রস্তাবটা দেন, নেগোসিয়েশন বিটুইন হিন্দুজ এন্ড মুসলিম, যে আমরা একটা ইলেকশন আয়োজন করি। এই হারমোনি আর জিন্না 1929-এ এটা প্রস্তাব দেন, এটা প্রপোজ করেন এই ফেমাস 14 পয়েন্ট 1929। এই ইউনিটির জন্য হিন্দু মুসলিম ইউনিটি, আমাদের এই যে ভাগটা দেখা যায় যে ইন্ডিয়া এবং পাকিস্তান ভাগটা, যদিও বা এটাকে আমরা একসাথে না থাকতে পারার জন্য বলা হয় যে না আমরা একসাথে থাকতে পারছিলাম না, এই জন্য আলাদা হয়েছে। কিন্তু আসলে এটা একটা যে জিন্নার যে প্রস্তাবনা ছিল 14 পয়েন্টের মধ্যে, এখানে সবসময় বলা হয়েছে যে এটা একটা ইউনিটির একটা নতুন রূপ, আমরা একসাথে ভালো থাকার একটা নতুন রূপ। আমরা অনেক সময় দুইজন ঝগড়া না করে বরঞ্চ দুইজন পাশাপাশি দুই রুমে থাকাটা তো ভালো, অন্তত আমরা ঝগড়া তো করলাম না, কিন্তু পাশে একজন আরেকজনকে শ্রদ্ধার সাথে থাকতে পারলাম। তো এই প্রস্তাবটা 1929 সালে 14 পয়েন্টের একটা প্রস্তাব দেওয়া হয়, এটাকে আমরা লাহোর রেজলিউশন বলি। এই লাহোর রেজলিউশনে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে শেরে বাংলা একে ফজলুল হক উনি প্রস্তাবনা উপস্থাপন করেন, বাংলা প্রস্তাব, যেটা 1940 সালে লাহোর রেজলিউশন অনলি গেভ দ্য ডাইরেকশন টু অ্যাচিভ দ্য প্র্যাকটিক্যাল ফর্ম অফ দিস থিওরি। কারণ ওইগুলো থিওরিটিক্যাল ফর্ম ছিল, এটাকে প্র্যাকটিক্যাল, এটার কথাটা পাবেন আপনি 138 পেজের শেষের পারার আগে, জাস্ট লাহোর রেজলিউশনের লাস্ট লাইন খেয়াল করে দেখেন 1939-40-এ। তো ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক, উনি এটাকে এই থিওরিটিক্যাল ইস্যুগুলোকে প্র্যাকটিক্যাল প্রগ্রেস কিভাবে হবে এটার একটা ডিটেল প্রস্তাব দেন এখানে। এটাকে আমরা এবং মৌলিক প্রস্তাব দেন, এবং এটা খুব অ্যাক্লেমড হয়, প্রশংসিত হয়, এই জন্য এটাকে লাহোর প্রস্তাবে তাকে, এরপর থেকে তাকে শেরে বাংলা বলা হয়, বাংলার শের বলা হয় মূল প্রস্তাবের কারণে। আচ্ছা, পরবর্তীতে এখানে আর কিছু নাই তেমন, এটা পড়ার কিছু নাই তেমন। আচ্ছা, attempts to form a united Bengal, এটাও
বাদ, এটা পড়তে হবে না, আপনি এন্ড অফ ব্রিটিশ রুল পড়বেন এরপর থেকে। তার মানে এখান থেকে বেঙ্গল প্যাক্ট করার পরে বেঙ্গল প্যাক্ট পুরোটাই পড়বেন, লাহোর রেজলিউশনটা পড়বেন, এরপরে চলে যাবেন এখানে। আর আমরা একসাথে এন্ড অফ ব্রিটিশ রুল, দ্য বার্থ অফ ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানের কিভাবে জন্ম হলো, অল্প একটু আলোচনা এখানে একটু শেষ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইংলিশ গভর্নমেন্ট ওয়াজ নট প্রিপেয়ার্ড টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু ইন্ডিয়ানস। তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ানদের কাছে ব্রিটিশরা দিতে চাচ্ছিল না। তারা শক্ত হাতে তাদের যত আন্দোলনগুলো এগুলোকে দমন করতে চাচ্ছিল। এমনকি টপ র্যাঙ্কড কংগ্রেস লিডার্স লাইক গান্ধী, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু তাদেরকে অ্যারেস্ট করে ওভারনাইট। এটা অ্যারেস্ট করে 1942 কথা যে প্রস্তাবটা পাস হয়, when all concerned refused to accept the Cripps mission proposal 1947 একটা প্রস্তাব দেওয়া হয়। প্রথমে এই প্রস্তাব থেকে এটাকে কি বলা হয়, মিশন ক্রিপস মিশন প্রপোজাল 1947 এটাকে প্রস্তাব দেয় এবং স্বাধীনতা এবং স্বতন্ত্র ইন্ডিয়ান গভর্নমেন্টের ইয়ের জন্য, ইলেকশন এবং গভর্নমেন্টের আলাদা শাসন ব্যবস্থা প্রচলনের জন্য। কিন্তু যথারীতি ব্রিটিশরা কখনো এর জন্য প্রস্তুত ছিল না। তারা শক্ত হাতে দমন করার জন্য, ব্রিটিশদের সাধারণ রুল হিসেবে শক্ত হাতে দমন করার জন্য তারা তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু এতদিন পর্যন্ত যেটাকে আমরা অসহযোগ আন্দোলন হিসেবে কংগ্রেসরা পরিচালনা করে আসছিল, তাদের অ্যারেস্টের কারণে এই অসহযোগ আন্দোলনটা শেষ পর্যন্ত সশস্ত্র নন ভায়োলেন্ট মুভমেন্টটা ভায়োলেন্ট হয়ে যায়। এতদিন নন ভায়োলেন্ট মুভমেন্ট শুরু হয়েছে 1920-তে, 20 থেকে 42 পর্যন্ত 20 ইয়ার্স ছিল নন ভায়োলেন্ট মুভমেন্ট। এরপরে 42 থেকে 47 মাত্র 5 ইয়ার্স ছিল ভায়োলেন্ট মুভমেন্ট ছিল। তো 5 ইয়ার্সে যে পরিমাণ লোক মারা যায় যা হয়, তো এটা এই 20 ইয়ার্সে এত লোক মারা যায় না। কিন্তু যেটা হয়, যা হওয়ার ছিল না, যেটা ওই 20 ইয়ার্সে যেটা হয় নাই, 22 বছরে যেটা হয়নি সেটা হয়েছে, অর্থাৎ স্বাধীনতা এসেছে। তো যাই হোক, আমরা যেটা বললাম যে 42 এই প্রস্তাব ক্রিপস মিশন প্রপোজাল, এটা যখন ব্রিটিশরা অ্যাকসেপ্ট করে নাই, মেনে নেয় নাই স্বাধীনতার যে প্রস্তাব ছিল, তো এরপরে তারা অ্যাকশনে যায়। অ্যাকশনে যাওয়ার কারণে এই নন ভায়োলেন্ট মুভমেন্টটা ভায়োলেন্ট রূপ নেয়। এটা ছিল প্রথম ইস্যু। তারপরে আচ্ছা, এরপরে যেটা হয় এর মধ্যে আচ্ছা, এখানে মুভমেন্ট উইদাউট লিডারশিপ, এখানে যেটা হয় লিডাররা তো অলরেডি ইন জেল ছিল, মোস্ট অফ দ্য লিডার্স। মুভমেন্ট উইদাউট লিডারশিপ ডেভেলপ ইন দ্য হোল ইন্ডিয়া বিয়ন্ড এনি কন্ট্রোল অফ দ্য অথরিটি। একটা ইস্যু যেটা হয় এখানে আন্দোলনটার মধ্যে নেতৃত্ব, এতদিন পর্যন্ত নেতৃত্ব যারা দিয়েছে তাদের সাথে কম্প্রোমাইজ, তাদের সাথে বিভিন্ন সময় চুক্তি, বিভিন্ন সময় তাদের সাথে বৈঠক মিটিং, এইভাবেই তারা আন্দোলনটাকে সীমিত করে রেখেছিল। পাশাপাশি নেতৃত্বের মধ্যে সহনশীলতা ব্যাপক থাকার কারণে আন্দোলনটা অনেক লম্বা সময় নেওয়া যাচ্ছিল। কিন্তু 1942-তে যখন এরকমটা হয় যে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং আন্দোলনটা ভায়োলেন্ট রূপ নেয়, তখন কোনো লিডারশিপলেস, কোনো লিডার ছাড়া আন্দোলন শুরু হয়ে যায়। তো ব্রিটিশদের পক্ষে এই নেতৃত্ববিহীন আন্দোলনটা আরো মারাত্মক রূপ নেয়। তাদের পক্ষে তাদের বিয়ন্ড কন্ট্রোল, তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ একটা হলো ছিল কোনো লিডারশিপ না থাকার কারণে প্রত্যেকের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন চলতেছিল, কিন্তু তীব্র আন্দোলন ছিল, কোথাও আন্দোলনের বাইরে ছিল না, সবাই আন্দোলনের মধ্যে ছিল। কোনো নির্দিষ্ট কোনো লিডার না থাকার কারণে তাদেরকে কন্ট্রোল করাটাও ব্রিটিশদের জন্য কঠিন হয়ে যায় তখন। তারপরে 1943-তে একটা ফিমেল, একজন ওল্ড ইন্ডিয়ান ওমেন নেম মাতঙ্গিনী হাজরা, সে তাকে গট মার্টারডম বিকজ অফ দ্য স্ট্রংলি আপহেল্ড দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ডিসপাইট বিং শুট বাই দ্য পুলিশ। এটা একটা আমাদের নূর হোসেনের মতো ইস্যু, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে এটা আপনি দেখবেন যে এরকম লোক পাওয়া যায়। এটা তখন 1943-তে এটা একটা বিষয়, একদম সাধারণ লোক, আমি তো নামটাই ইয়ে করতে পারছিলাম না, হাজরা, মাতঙ্গিনী হাজরা। তো সে ফ্ল্যাগ উঁচিয়ে ধরে রাখে, তখন পুলিশ তাকে শুট করে, তো মারা যায়, কিন্তু ফ্ল্যাগ সে নিচে পড়তে দেয়নি। এই শোটা ইউটিউবে ভাইরাল না হইলেও
তখনকার সময়ে এটা ব্যাপক আলোচনার বিষয় ছিল। তো ফলে এই আন্দোলন আরো এন্টি ব্রিটিশ মুভমেন্ট স্পার্ক হয়ে যায়, ছড়িয়ে যায় আরো। আচ্ছা, এইভাবে চলতে থাকে। আজাদ হিন্দু প্রতিষ্ঠিত হয়। এটা কোথায়? আজাদ হিন্দু ফৌজ। আজাদ হিন্দু ফোর্স কোথায় আছে এটা? আপনি এটা খুঁজে বের করবেন, আজাদ হিন্দু ফৌজ বলে একটা। হ্যাঁ, রাইট। দিস ফোর্স তো পাওয়া গেল। Since the situation was not in favor to came to Japan by the adventurous submarine journey on the Atlantic Indian Ocean, there he formed the Azad Hindu Force with the war prisoners, Indian soldiers, together with the another exiled brave leaders, Rashbihari Basu. আচ্ছা, সুভাষ বসু একটা ফোর্স তৈরি করেন, আজাদ হিন্দু ফোর্স। আমরা ঠিক আলোচনা করছি এই অংশ বাংলাদেশের অংশে একটা আন্দোলন, একটা বড় ইয়ে ছিল। সুভাষ বসুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজাদ হিন্দু ফোর্সের ব্যাপারে। তো এটা তৈরি করে 1943-তে, 1923 সালে, 43 সালে, 1 year later, 1 বছর পরে। এটাই he took the leadership of this force 1943. The same year he formed the exiled Azad Hindu government, exiled independent Indian government. Right. These forces fought bravely against the English power in different frontiers in India till 1945. 1945 সাল পর্যন্ত তারা ইন্ডিয়াতে বিভিন্ন ব্রিটিশ যে ফ্রন্টিয়ারদের সাথে তারা এই আজাদ হিন্দ ফোর্স যুদ্ধ করে, এবং যুদ্ধে তারা তাদেরকে পরাজিত করতে পারে বিভিন্ন জায়গায়। 1945 সাল পর্যন্ত বলেছে। 1914 সালে বার্মা, Azad Hindu Force entered India in 1940 from Burma, presently led by their great commander. আচ্ছা, ঠিক আছে, সুভাষ বোসের কথাটা আসলে হয়ে যাবে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা একটু খেয়াল রাখবেন, আপনাকে এখানে সুভাষ বোসের রোলটা আলোচনা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ওই আমাদের স্বাধীনতা 1947-এর যে যুদ্ধের বিজয়, এই বিজয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল মহামারী এবং কনসার্ন টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা কবে হয়, কত সালে হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সালটা কত ছিল? 1939 থেকে 40 মনে হয়। 1939 থেকে কত সাল পর্যন্ত? 39-এ শেষ হয়ে যায় নাকি? না স্যার, 43 বা 44 40 মনে হয়। কারণ 45-এ তো আমরা জাতিসংঘ পাই, তাই তো? যেটা হয় 45-এ আরেকটা কাজ হয়, সেখানে লেবার পার্টি প্রথম ক্ষমতায় আসে। ওই যে যুদ্ধে ব্রিটিশরা জিতেছে অবশ্যই, কিন্তু জিতলেও আসলে তাদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এইটার কারণে, ইকোনমিক এবং এই আনরেস্টের কারণে, তাদের তৎকালীন সময়ের যে কে ছিল, রুজভেল্ট ছিল মনে হয়, না? তো তাকে তারা ক্ষমতাচ্যুত করে, এবং শেষ পর্যন্ত নতুন পার্টি, লেবার পার্টি প্রথম ক্ষমতায় আসে। এখন ব্রিটিশ লেবার পার্টি তো অনেক ওই সময় ফর্ম হয়, এবং তখন তারা শাসন ক্ষমতায় চলে আসে। আরেকটা জিনিস হয়, এই যুদ্ধে ব্যাপক অংশগ্রহণের কারণে, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দেখা দেয়, তখন এখানে মহামারী দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, ফেমাইন দেখা দেয়। তো এই সবকিছু ব্রিটিশদের এগেনস্টে তাদেরকে শক্তিশালী করেছিল, তাদেরকে খুব তৈরি করেছিল। অপরদিকে ব্রিটিশদের পক্ষ থেকে কনস্ট্রাকটিভ কোনো শক্তি প্রয়োগের আর সামর্থ্য তখন ছিল না। উইক গভর্নমেন্ট, ব্রিটিশ তখন উইক হয়ে যায় তখন বাই দিস টাইম। আচ্ছা, নতুন থিঙ্কিং দিস সাবজেক্ট, নিউ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড Attlee declared a general election in India in 1946.
Labour Party was sympathetic towards giving independence to India and to desire the Indians for the self-control. তো নতুন যে লেবার পার্টি যারা ক্ষমতায় আসে, তার নামটা তো ভুলে, নামটা একবার তো বললাম, অ্যাটলি, ইংল্যান্ড, অ্যাটলি, প্রাইম মিনিস্টার যে অ্যাটলি ছিল, সে 1946 সালে প্রথম ইলেকশনে ঘোষণা দেয় ইন্ডিয়াতে। আচ্ছা, ইলেকশনের মধ্যে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মোস্তফা ব্যক্তি হোসেন সোহরাওয়ার্দীর জন্য এটা আপনি পাবেন আমাদের যে অসমাপ্ত আত্মজীবনের মধ্যে পাওয়া যায়। The prospect of different situation of the politics in the subcontinent become prominent in the post-election period. The wise government actually realized that it would not be possible for a Britain to rule India for long with honor. তারা বুঝতে পারে যে সম্মানের সাথে বেশি দিন রাজত্ব করা সম্ভব নয়। তো তারা therefore delegation led by Patrick Lawrence, Secretary of India, came to India in 1946. The delegation is called the Cabinet Mission. This time Delhi Convention of Muslim League asked for the Cabinet Mission to solve the situation by accepting the demand for Pakistan. তারপরে পাকিস্তানের আন্দোলন তখন ছিল পাকিস্তান চাই, এই আন্দোলন মুসলিমদের মধ্যে ছিল। তো এটাও তারা লর্ড মাউন্টব্যাটেন decided to divide India on the basis of his dialogues with the Congress and the Muslim League. কংগ্রেসকে এবং মুসলিম লীগকে ডেকে লর্ড মাউন্টব্যাটেন, ইন্ডিয়ান যে ভাইসরয় ছিল, সে এই প্রস্তাব ইয়ে করে। তো মুসলিম এবং ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা রিজিয়ন হিসেবে মেজরিটি অফ মুসলিম, যেখানে মুসলিম অধ্যুষিত হিসেবে যেটা আমার মনে হয় two new nation comes named Pakistan and India were born respectively on August 14 and 15. 14 তারিখ কার জন্ম হয়, পাকিস্তান না ইন্ডিয়ার? পাকিস্তান। 15 তারিখ হলো ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বলতে পারি যে একটা স্বাধীন দেশের জন্ম হলো। আমরাও ক্লাসের অনেকটা ক্লোজ চলে আসছি। তাহলে আমাদের নেক্সট কাজ কি হবে বলেন? এরপরে এই চ্যাপ্টারে নেক্সট ক্লাস ঈদের পর না? ঈদের পর মানে কাজ অ্যাসাইনমেন্ট দিবেন কোন? তো কি কাজ করো? এটা মনে হয় যে আপনারা যে ক্লাসটা চ্যাপ্টার 9 এ করেছেন আরেকটু ভালোভাবে, আপনাদের গ্রুপ তো ফর্ম আছে, ওয়েল ফর্ম গ্রুপ আছে, আপনারা যদি এখানেও কোশ্চেনগুলো আমাকে দিয়ে দেন তাহলে দুইটা চ্যাপ্টার মিলে, কারণ এরপরের আমাদের এই বইয়ের যে 9-10 এর যে ইস্যুটা এটা একরকম ইস্যু, 11 একদম নিউ ইস্যু। আমাদের অলরেডি আমরা স্বাধীনতার পরে চলে যাব তখন, তাই তো? তো এই দুইটা মিলেই আসলে আমাদের একটা চ্যাপ্টার বলা যায়, কারণ পরের মুভমেন্টটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আফটার, এরপরে স্বাধীনতা আন্দোলন 6 দফা এইভাবে চলবে আর কি আমাদের 71 সাল পর্যন্ত। তো 71 সালের আগ পর্যন্ত আমরা এখানে কয়েকটা চ্যাপ্টার পাবো দেখি। তো এখানে আপাতত 58 পর্যন্ত, অর্থাৎ আর 10 বছর, 11 চ্যাপ্টার 11, 58 থেকে 69 পর্যন্ত আরো 10 বছর, মানে আমরা কত বছর, 24 বছর ছিলাম মনে হয় এর সাথে। হ্যাঁ 24 বছর, 24 এর মধ্যে 10 দুই ভাগে চ্যাপ্টার 11-12। তো 11-12ই আমাদের আলোচনাটা হয়ে যাবে, দুইটা মিলে আরেকটা চ্যাপ্টার করতে পারবো। আর 70 এবং ইলেকশন স্বাধীনতা, এটা তো একটা চ্যাপ্টারই আলাদা হবে। তো আমরা এই দুই চ্যাপ্টারকে একটা ইস্যু হিসেবে চিন্তা করে এদের কোশ্চেনগুলোকে আমরা সামারি করতে পারি। আমার মনে হয় যদি আপনারা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো দিয়ে দেন ঈদের আগেই, আমি ঈদের ছুটিতে আপনাদের এটা বসে ঈদের পরে আপনাদেরকে কোশ্চেনগুলো দিয়ে দিতে পারবো, ফাইনাল কোশ্চেন। কেমন হয় বিষয়টা? প্রস্তাব কি পাস করা যায়? লাস্ট ডেট করে দেওয়ার টাইম কবে বলে দিলাম, লাস্ট ডেটটা বলে দিলে ভালো হবে। এখন লাস্ট ডেট আপনারা বলেন, আপনাদের করতে হবে। এখন আজকে আপনারা তো বাসায় আছেন, আপনারা বসলে তো আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার। স্যার আজকে তো আরো ক্লাস আছে। না মানে 1-2 ঘন্টার ব্যাপার। গ্রুপ ওয়ার্ক হবে আমাদের মতো, জাস্ট চ্যাপ্টার 9 এ যেরকম করলেন 10 ঠিক একই, 9 এ যে কাজটা করছেন 10 এ একই কাজ করবেন, কিন্তু আমি চাচ্ছি দুইটা চ্যাপ্টার একসাথে বসে আমি কাজটা করতে। আপনাদের তো পেলাম আছে, কিন্তু তো পুরোপুরি দেখতে পারিনি, তবে হালকা আমার যে ধারণা হয়েছে তাতে শর্ট কোশ্চেনগুলো আরো সুন্দর হতে পারে। সুন্দর বলতে আপনি এখানে কিছু গাইডিং পাবেনও, কোশ্চেন কিন্তু পিছনে আছে, ওই যে অবজেক্টিভ টাইপের কোশ্চেন দেওয়া আছে, দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ, এখানে এই কোশ্চেনগুলো একটু ট্রিকি ভাবে কিন্তু করা যায়। যেমন হু ইজ কল্ড দ্য ফার্স্ট মডার্ন ম্যান ইন ইন্ডিয়া,
বুঝা গেছে? যেমন এই যে ইয়েকে বলা হয় মডার্ন ম্যান, রাজা রামমোহন রায়কে। তো এই কোশ্চেনটা আপনি এভাবে করতে পারেন, হোয়াই রাজা রামমোহন রয় ইজ কল্ড দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। বুঝা গেছে? আপনি দেখেন এখানে অনেক লাইনে উত্তর আসে। এটা এক লাইনে উত্তর আসে, এক লাইনে উত্তর আসে, ইয়েস নো তো না, মানে অথবা শুধু রামমোহন রায় তো আধা লাইনে হলো, একটা ওয়ার্ডে হয়ে গেল উত্তর, মানে এরকম না। অ্যান্সারটা ঠিক বড় না আবার ছোট। রামমোহন রায়কে কেন বলা হয়? বিকজ অফ হিজ ডিফারেন্ট ইজ কল্ড দ্য মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। শেষ। আর এটা এতে জি এতে প্রশ্নের মধ্যে চ্যাপ্টার 9 কি আবার নতুন করে করব? না করতে হবে না নতুন করে, এটা তো আমারই রইল, কিন্তু চ্যাপ্টার 10টা সুন্দর করে করবে। এই গাইডলাইনের কথা বললাম, ভালো কোশ্চেন পাওয়ার জন্য। ওখানে কি প্রশ্নে কোনো বাইন্ডিংস থাকবে? না ওরকমই 10টা 5টা ওটাই 10-5। আচ্ছা 10-5 যেভাবে চ্যাপ্টার 9 করলেন 10-5, অনেকে একটু 10-5 করেন নাই। তবে যারা ওই যে 10টার কম করেছেন তারা যদি মনে করেন 5টা করে ফেলেন ভালো হয়, এটা কারণ তাতে আপনার ভালোই, আপনার কাজটা ইনকমপ্লিট ছিল, এটা পুরো হয়ে গেল। গ্রুপ ই মনে হয় না, ই আরেকটা গ্রুপ লাস্ট গ্রুপ যেটা, তারা ওই কাজ করেছেন, অল্প অল্প দিয়েছেন, পুরো 10টা কোশ্চেন দেন নাই। তো যারা দেন নাই তারা 10টা কোশ্চেন বানিয়ে দেন। বাকিদের এটা অ্যাপ্লিকেশন হলো চ্যাপ্টার 10 এর ক্ষেত্রে 15টা কোশ্চেন আপনার গ্রুপ থেকে হতে হবে, 10টা শর্ট কোশ্চেন, একটু এটা মিলিয়ে নেবেন সময় নিয়ে, যেন ট্রিকি কোশ্চেন হয়। আর আর বাকিটা ব্রড কোশ্চেন হলো 5টা। ব্রড কোশ্চেন যেভাবে লিখছেন ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিটলি করে দিই। এটা কবে তাহলে লাস্ট ডেট কবে? মানে জমা দিবেন কবে? আজকে ঈদের পর। হ্যাঁ, ঈদের পর দিলে তো আমার কাজ ঈদের পর চলে যাবে, তখন আবার আমরা ঈদের পরে আমরা ঈদের পরে ক্লাসটা করব কবে? ওই ক্লাসের 3 দিন আগে 2 দিন আগে হওয়া দরকার, যাতে করে আমি আপনার ক্লাসে দিতে পারি। তাহলে ঈদের পর ক্লাসের 2-3 দিন আগে আমরা দিয়ে দিব না। ঈদের পরে ক্লাসটা কবে শিডিউল কবে? স্যার অ্যাসাইনমেন্টটা কি দিলেন? অ্যাসাইনমেন্ট দিবেন এগুলো কি কথা বলেন? আমি তো অ্যাসাইনমেন্টের কথা বলি না এখনো। ওই ঈদের আগে পরে যে ক্লাসে, ওই ক্লাসে অ্যাসাইনমেন্টে ক্লিয়ার করা হবে। অ্যাসাইনমেন্টের আগে তো আমার কাজ আছে, আপনাকে তো কোশ্চেন রেডি করে দিতে হবে যে এই কোশ্চেনগুলো অ্যাসাইনমেন্ট। জি স্যার বুঝতে পারছি। তো এখন স্যার আমরা তো নোটিশ পাবো যে কবে থেকে আবার ক্লাস শুরু হবে, তার আগে আপনাকে জানাই দিব, তখন আপনি একটা ডেট দিয়ে দিবেন আমাদের জমা দেওয়ার জন্য। না কোনো নোটিশ নাই। আর কিসের নোটিশ? নোটিশটা এরকম, ঈদের মানে যে একটা তো অন্তত বলবে না যে এই তারিখ থেকে ক্লাস শুরু হবে। ক্লাস তো চলছে, আবার শুরু কিসের? ঈদের যে না মানে ঈদে একটা ব্রেক যাবে না, তারপর তো শুরু হবে, তো আমাদের জানাই দিবেন আগে যে এই অনলাইন তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে আবার। অনলাইন ক্লাসের নিয়ম হলো ঈদের যে সরকারি ছুটি 3 দিন আছে, শুক্র শনি রবি। স্যার ঈদের পরে নেক্সট সোমবার 3 আগস্ট পরে। হ্যাঁ ওই 3 তারিখ থেকেই ক্লাস হবে, মানে ব্যাপারটা এরকম। তবে 3 তারিখ ক্লাস নিয়ে আমি আমার লাইফ হেল্প করতে যাচ্ছি না, তো পরের যে শুধু এটা আমার জন্য, কিন্তু হ্যাঁ স্যার 1 তারিখে ঈদ হলে 3 তারিখ তো স্যার কারো মাংস খাওয়া শেষ হবে না। হ্যাঁ সেটা তো সমস্যা আছে, কিন্তু জিনিসটা হলো যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 31 1 2 এই পর্যন্ত হলো ছুটি। এই 3 দিন সরকারের ছুটি, সরকারি অফিস ছুটি, এই 3 দিন কোনো ক্লাস হবে না অনলাইন। বাকি এই যে অনলাইন ক্লাসের ছুটি দেওয়া আছে, যা দেওয়া আছে, এইসবে অনলাইন ক্লাসের কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে ক্লাস চলবে, যেহেতু অলরেডি অনেক ক্লাস বাকি আছে, আমাদের ছিল হয়নি। তো আমরা ওই 3 তারিখ ক্লাস করবো কিনা এটার ব্যাপারে কোনো প্রস্তাব দিতে পারবো। অফিসিয়ালি তো 3 তারিখ ক্লাস করা যায়, চাইলে সোমবার তো আছে, করা যায়। না স্যার ওই দিন বাদ দেন স্যার। হ্যাঁ ওই দিন বাদ দিলে আমাদের ক্লাস তাহলে পরের সোমবার চলে যায়। অর্থাৎ আপনারা তাহলে সোমবারের পরে সোমবার কত তারিখ পরে? 3 7 স্যার 10 তারিখ। স্যার 10 তারিখ। তাহলে আপনি অ্যাসাইনমেন্ট জমা আপনাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো জমা দিবেন কবে? 8 তারিখ। 7 তারিখ মানে তারা এই ছোট কাজ করার জন্য বেশি সময় নিলেন, আমার কাজটা একটু তো বড় না হইলেও। আচ্ছা ঠিক আছে স্যার 5 তারিখ ঠিক আছে, আর কোন ডেট আগে পিছে করেন, কারণ আমাকে তো একটু সময় দেওয়া চাই, কারণ আমিও আমাকে স্যার তো জানি আপনি একটু টাইম দিয়ে দেন আমাদের। আমার জন্য 3 দিন সময় দেওয়ার কারণ অ্যাট লিস্ট 3 দিন, 4 দিন হলে আরো ভালো। তাহলে আমরা কবে দেব স্যার? 5 তারিখ নাকি? তাহলে আমরা 5 তারিখে দেই। তারিখ হলে তো হ্যাঁ সময় তো আছে, 5 6 7 8 9 10 না? 5 দিন থাকবে স্যার হাতে। ঠিক আছে ঠিক আছে, 5 দিন তো সমস্যা নেই, 5 দিনে করে যাবে। তাহলে 5 তারিখ ফাইনাল। 5 তারিখ আপনারা একটু নোট রাখেন। 5 তারিখ আমার কাছে জমা দেওয়ার, জর্জ আপনি করে দিবেন, মেইল করে দিবেন, তাই তো? এটা সবাইকে নোট দিয়ে রাখেন যেন দেরি না করে, 5 তারিখ 12টার আগে ইনশাআল্লাহ।
তাহলে ইনশাআল্লাহ 5 তারিখ অ্যাসাইনমেন্টের প্রত্যাশায় রইলাম। আর আপনাদের ঈদটাও সুন্দর হোক, ভালো হোক, বাসায় থাকেন। বাইরে আর কি স্যার ঈদ করবেন? মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক। অগ্রিম ঈদ মোবারক। ঢাকায় কেউ ভালো থাকেন, সুস্থ থাকেন। ঢাকায় কেউ থাকলে, আমরা তো ঢাকায় আছি, বন্দি থাকবো ঢাকায়, যাচ্ছি না কোথাও। তো জি স্যার। কেয়ার করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন। পরিস্থিতি ভালো থাকলে বাসায় যেতে আপনার সমস্যা নেই স্যার, এখন তো যাওয়া যাবে না। না এখন এখন তো চাইলেও ইনভাইট করা যাবে না। ইনভাইট করা যাবে না, তো মনে হয় ভালোই হলো এক হিসেবে, অনেক ঝামেলা কমবে। তারপর আমরা protection নিয়ে চলে আসবো। আগামী বছর ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, আগামী বছর হবে। ঠিক আছে, আর্মিন প্রোটেকশন নিয়ে চলে যেতে পারবে। আপনারা একটু একটা মনে রাখেন যে মিসেস যাকে মিসকে জানি ইয়ে করেছিলেন, আমার যতদূর মনে পড়ে, উনি রেকর্ড করেছিলেন, ওনাকে খুঁজে বের করে এই রেকর্ডিংটা আমার সাথে শেয়ার করেন। আজকে রেকর্ড লাভিব করছে স্যার, এখন মেবি ওর কাছে ডিলিট হয়ে গেছে। লাভিব করে নাই। লাভিব করে নাই। স্যার আমি করি নাই। হ্যাঁ, কারণ যিনি করেছেন তো উনি ফিমেল ছিলেন, আমি বললাম না মিস কে একজন করেছেন যিনি, এটা আমি এতটুকু নিশ্চিত আমি ওনাকে। আচ্ছা আমরা নোটিশ গ্রুপে আবার নোটিশ দিয়ে দিও শারমিন, যে কে যদি করছো তাহলে দিয়ে দিবে। শারমিন করছো মনে হয়। হ্যাঁ আমি করি নাই। আচ্ছা, যদি কেউ করে থাকেন, করে ডিলিট হয়ে থাকে, সরি বলে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু গোপন করে লাভ কি? আমরা তো ইয়ে করতে যাচ্ছি না, বিষয়টা নিয়ে আমরা টেনশন থাকছি না। সেকেন্ড ক্লাসের রেকর্ডের আশা ছেড়েই দেন স্যার, আমি অনেকবার সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলে না। শারমিন ডিলিট করে ফেলছে মনে হয়। এই আমি কি করছি? তিনি ডিলিট করেছেন, উনি বলে দিলেও তো শেষ হয়ে যায় প্রসেসটা আমাদের, যে হ্যাঁ হচ্ছে না। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা দেখা যাক কি হয়, এটা তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ অল্প সময় পরেই। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।